এ, তোমরা এসএমএস লেখা বন্ধ করো। তোমাদের এসএমএস এর জন্য আমি আমার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে সবাই? স্যার আপনি চারটা ডিসেবল করে দেন, তাহলে আর কেউ লিখতে পারবে না। লেখার ব্যাপারটা কি? আমি তো তোমাদের লিস্ট পেয়ে যাবো তোমরা কে ক্লাস অ্যাটেন্ড করছো। তোমরা ক্লাসে কে কে আসছো তার লিস্ট পেয়ে যাবো না আমি আমার এখান থেকে? তোমরা এসএমএস লিখতে হবে কেন তোমাদের, তাই তো বুঝতেছি না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি মাঝে মধ্যে প্রশ্ন করি, জবাব না পেলে কিন্তু ক্লাসে ইন্টারেস্ট কমে যাবে, আর ক্লাস নিতেও দেরি করবো যতক্ষণ না জবাব পাই। অতএব মনোযোগ দিয়ে ক্লাস করো। তো বলছিলাম যে প্রথম যে বিজ্ঞানী এই শব্দটা ব্যবহার করছে সেটা হচ্ছে একজন জার্মান ভদ্রলোক, বোটানিস্ট আর কি, এই নামের ভদ্রলোক। এখন কি এর স্পেলিং উচ্চারণ করবা, করো কি প্রনাউন্সিয়েশন করবা? কত সালে? না, 1906 স্যার সালে। 1906 সালে। হুম। তো ক্রোমাটোগ্রাফি শব্দটা ব্যবহার করছে, ক্রোমাটোগ্রাফি শব্দটা দুইটা মিনিং দেয়। ক্রোমা মানে কালার্ড, আর গ্রাফি হচ্ছে রাইটিং। তাহলে ক্রোমাটোগ্রাফি শব্দের অর্থ যাচ্ছে কালার্ড রাইটিং। কি কারণে কালার্ড রাইটিং বলছেন উনি? উনি যে কাজটা করছে সেটা হচ্ছে প্লান্টের লিভস এর যে পিগমেন্ট আছে সে পিগমেন্ট গুলোকে আলাদা করছে। প্লান্টের লিভস এ কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, এই জাতীয় যে পিগমেন্ট গুলাকে আছে সে এগুলোকে সেপারেশন করছিল। এই কারণে যেহেতু কালার সাবস্টেন্স কে উনি আলাদা করছে, সেহেতু এই ক্রোমাটোগ্রাফি টার্মটা উনি ব্যবহার করছিল। কিন্তু বর্তমানে শুধু কালার সাবস্টেন্স ছাড়াও কালারলেস সাবস্টেন্স কে আমরা ক্রোমাটোগ্রাফির সাহায্যে সেপারেশন করতে পারি। স্যার, সায়েন্টিস্টের স্পেলিংটা স্যার আরেকবার একটু বলবেন? স্পেলিং হচ্ছে TSWETT। মানে স্যার, মানে স্পেলিংটা মানে প্রোনাউন্সিয়েশনটা স্যার একটু ভেজাল। প্রনাউন্সিয়েশনটা তুমি বলো, কি বলবো এরকম। এখন এর জার্মান উচ্চারণ কি হবে এর তো বলা মুশকিল। বুঝতে পারছো আমার কথা, কি হ্যাঁ বলছি জি আমি? স্যার, এটা ঠিক। জি স্যার, বুঝতে পারছি। কত সালে বিজ্ঞানী কাজ করছে বলছে এটা? 1906। 1906 সাল। আচ্ছা, 1906 সাল। 1906 সালে। অর্থ কি দাঁড়াচ্ছে ফটোগ্রাফি শব্দের? কালার রাইটিং। রাইটিং। কেন কালার রাইটিং শব্দটা উনি ব্যবহার করছে? স্যার প্লান্টে যে লিভসে যে কালার যে পিগমেন্ট গুলো থাকে সেখান থেকে প্রথম সেপারেশন করছে এই জন্য স্যার। হ্যাঁ, হ্যাঁ, উনি কালার সাবস্টেন্সকে আলাদা করছে, এই কারণে এই টার্মটা ব্যবহার করছিল ক্রোমাটোগ্রাফি। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি সব দ্বারা শুধু কালার্ড সাবস্টেন্স না, কালারলেস সাবস্টেন্সকেও আমরা আলাদা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি, প্রসেসটা কি, কিভাবে সে বিভিন্ন সাবস্টেন্সকে মিক্সারকে আলাদা করতেছে। এটা অ্যাকচুয়ালি একটা সেপারেশন টেকনিক। ক্রোমাটোগ্রাফি একটা হচ্ছে সেপারেশন টেকনিক। এখন কিভাবে সেপারেশন করতেছে? যদি তোমার কাছে ধরলাম যে তোমার কাছে কি দিয়ে আছে, বালি আছে, সুগার আছে, এই বালি আর সুগারের মিশ্রণকে আমি কিভাবে আলাদা করতে পারি? স্যার এখানে প্রশ্ন পানি এড করতে পারি স্যার। পানি এড করলে চিনি স্যার গলে যাবে, দেন আমরা শাকন প্রক্রিয়াটা আলাদা করতে পারবো ফিল্টারিং করে। শাকন প্রক্রিয়া আলাদা করতে পারবো, গুড। তো কি
আর কেউ ফিল্টার পেপার ইউজ করেছেন? ফিল্টার পেপার ইউজ স্যার করে ফিল্টার পেপার পৃথকীকরণ ইউজ করে করা যায় ফানেলের মধ্যে লাগাই দিলাম। দিলে আমরা সুগারটা পৃথকীকরণ করা যায়। আর পানিটাকে যদি তারপর বাষ্পায়নের মাধ্যমে আমরা করি, তাহলে হচ্ছে স্যার চিনিটা আর পানিটা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা জিনিসই সেপারেট হয়ে বাষ্পায়ন যায়। আলাদা করলে তো চিনি উড়ে যাবে না, যাবে কি? আবার তো ওখানে বাষ্পায়ন তো না থেকে স্যার, যাবে। ওই টার্মটা আমার ঠিক মনে নাই। স্যার ওই যে বালি আর সুগারের সলিউশন বানানো যায় না, নিয়ে তারপর হুম? স্যার ফানেলে ওইটা ফিল্টার তো পেপার প্রথমে নিয়ে করবই, তারপর হচ্ছে পৃথকীকরণ করলাম, বালিটা আলাদা হলো, তারপর হচ্ছে চিনি পানিটা যে হয় ওইটাকে একটা কি জানি পদ্ধতিটা বলে ওইটাকে, যে বাষ্প থেকে ওই ইয়াটা আলাদা করে, ভুলে গেছি স্যার টার্মটা। ঘনীভবন। আচ্ছা, ঘনীভবন। আমি যদি এরকম করি, একটা পন্স নেই, আর ওই আমার চিনি আর বালির যে মিশ্রণ ছিল, সেখানে পানি দিয়ে সলিউশন তৈরি করলাম, জি ঠিক স্যার। আছে? এখানে কি আছে? আমার ওয়াটার আছে, চিনি আছে, বালি আছে, আর এটা হচ্ছে আমার স্পঞ্জ একটা। এর উপর ছেড়ে দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে? স্যার বালিগুলো আটকা পড়বে আর পানি বালিগুলো আটকা চিনি পড়ে পড়ে যাবে, যাবে। আর নিচে কি চলে আসবে? পানি আর চিনির মিশ্রণ। চিনি, ঠিক আছে? এখানে কি থাকবে আমার? স্যান্ড থেকে যাবে আর স্পঞ্জের মধ্যে আটকা পড়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে চিনি এবং বালির মিশ্রণকে আমি কি করলাম, একটা স্পঞ্জের উপরে ঢেলে দিলাম। তারপর কি হলো, স্পঞ্জের মধ্যে আমার বালি বা স্যান্ড আটকা পড়লো, আর পানি সহ সুগারের যে সলিউশন, সেই সলিউশনটা পৃথক হয়ে গেল। এখন কিভাবে এই স্যান্ড এবং সুগার আলাদা হলো, তাদের কি বৈশিষ্ট্যের কারণে আলাদা হলো এখানে? স্যার আণবিক ঘনত্ব, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন তো বটেই, স্যার দ্রবণীয়তা। কারেক্ট, দ্রবণীয়তা, সলিবিলিটির উপর ভিত্তি করে। যেমন সুগার ছিল ওয়াটার সলিবল, আর স্যান্ড ছিল ইনসলিবল। ইনসলিবল হওয়ার কারণে সে স্পঞ্জে আটকে গেল, আর সুগার সলিবল হওয়ার কারণে পানির সঙ্গে নিচে চলে আসলো, সেপারেশন হয়ে গেল। স্পঞ্জটা অ্যাকচুয়ালি কিরকম বৈশিষ্ট্য সম্পন্ন? অসংখ্য ছিদ্রযুক্ত না, পোর আছে না? জি স্যার। এই ঘটনাটা ক্রোমাটোগ্রাফির সাথে সাদৃশ্যপূর্ণ। ক্রোমাটোগ্রাফিতে এরকম দুইটা ফেজ আছে। ক্রোমাটোগ্রাফি টেকনিক যে বিভিন্ন কেমিক্যালের মিশ্রণকে সেপারেট করবে, সেখানে দুইটা ফেজ থাকে। একটা হলো স্টেশনারি ফেজ। কি ফেজ? স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ, এই দেখো এখানে লেখা আছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজটার বৈশিষ্ট্য হচ্ছে সেটা হবে ছিদ্রযুক্ত, পোরাস। যেমন এখানে আমি কি ব্যবহার করছিলাম, আমি স্পঞ্জ ব্যবহার করছিলাম। তো এরকম বৈশিষ্ট্য সম্পন্ন ছিদ্রযুক্ত একটা মিডিয়া থাকবে, সেটাকে আমরা বলবো কি? স্টেশনারি ফেজ। আর একটা ফেজ থাকবে, সেটা কি করবে? এই পোরাস পদ্মে মুভমেন্ট করবে, পোরাস পদ্মে মুভ করবে। এখানে কে মুভ করছিল পোরাস পদ দ্বারা? লিকুইড স্যার। লিকুইড, ওয়াটার। তো এই যেটা যে মুভ করবে, তার একটা নাম আছে, সেটা হচ্ছে মোবাইল ফেজ। তা আমার এখানে ওয়াটারটা কি ছিল? মোবাইল ফেজ। এইভাবে দুইটা ফেজ দ্বারা এই সেপারেশন টেকনিক কাজ করে। একটা হচ্ছে স্টেশনারি ফেজ, আর একটা হচ্ছে মোবাইল ফেজ। আর এখন যে মিশ্রণগুলো আমি আলাদা করতে চাই, সেই মিশ্রণগুলা সেপারেশন হবে এই দুটার মধ্যে, স্টেশনারি ফেজ এবং
মোবাইল ফেজের মধ্যে তাদের বৈশিষ্ট্যের কারণে। যেমন এখানে স্যান্ড এবং সুগার আলাদা হয়েছিল কিভাবে? তাদের বৈশিষ্ট্যের কারণে। দুটার মধ্যে একটা ছিল সলিবল, সে মোবাইল ফেজের সঙ্গে থাকা পছন্দ করছে, ওয়াটারের সঙ্গে সলিবল হয়েছে। আর ইনসলিবল স্যান্ড হওয়ার কারণে সে স্টেশনারি ফেজে থেকে গেছে। এই যে তাদের বৈশিষ্ট্য, যেমন স্যান্ড এবং সুগারের বৈশিষ্ট্য পার্থক্য ছিল সলিবিলিটি, এইভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন মিশ্রণকে আমরা আলাদা করব। এ পর্যন্ত আমার কথা কতটুকু বোঝা গেছে, কি বলবে? যে কোনো একজন। কেউ বোঝা নাই? স্যার প্রসেসটা বুঝি নেই স্যার। মানে একটা হইছে মানে রিলেটিভ, যে কি একটা বললেন, দুইটা ফেজ আছে দুইটা পার্টিকেলের মধ্যে, মানে এটা কেমনে কি হবে স্যার? তোমরা শীট দেখা বন্ধ করো, আমার কথা শোনো। রিলেটিভ কিছু বলিনি আমি এখন মধ্যে। স্যার ক্রোমাটোগ্রাফি অ্যাকচুয়ালি স্যার দুইটা ফেজ থাকবে স্যার, এটা হচ্ছে স্টেশনারি ফেজ, এটা মোবাইল ফেজ। স্টেশনারি হ্যাঁ, ফেজটা হবে স্যার পোরাস, আর হ্যাঁ, মোবাইল ফেজটা হবে স্যার মুভমেন্ট করবে আর কি পোরাসের মধ্যে স্যার। কারেক্ট, এবং এখানে আচ্ছা স্যার এলিমেন্ট গেলে তাদের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্সের কারণে আসলে আলাদা হবে স্যার। কারেক্ট। যে সাবস্টেন্স গুলাকে আমি সেপারেট করতে চাই, সেই সাবস্টেন্স গুলা সেপারেশন হবে তাদের বৈশিষ্ট্যের কারণে। জি ঠিক স্যার। আছে? জি স্যার। যেমন এখানে স্যান্ড এবং সুগারকে আলাদা করছিলাম কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে? সলিবিলিটি স্যার। সলিডিটির উপর ভিত্তি করে। ওয়াটার সাথে সলিবল যে সে থাকা পছন্দ করবে, অতএব সে মোবাইল ফেস হিসেবে ওয়াটারের সঙ্গে ছিল এবং নিচে চলে গেছে, সেপারেশন হয়ে গেছে। আর ইনসলিবল স্যান্ড কি হয়েছিল? পন্সের মধ্যে আটকে গেছিল। এইভাবে আমি যে কোনো মিশ্রণের যে কনস্টিটিউয়েন্ট থাকবে, এলিমেন্ট গুলার মধ্যে কোন বৈশিষ্ট্যে পার্থক্য আছে, সেই বৈশিষ্ট্যকে ব্যবহার করব তাদের সেপারেশন করার জন্য। স্যার এটা এখন কি প্রশ্ন, ফিজিক্যাল প্রপার্টিস এর জন্য? হ্যালো, শুনতে পাইনি। মানে স্যার যেই যে বৈশিষ্ট্যটার কারণে আলাদা করতেছেন, এটা কি ফিজিক্যাল প্রপার্টি শুধু না? হ্যাঁ, 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 ফিজিক্যাল প্রপার্টি। সেপারেশন ক্রোমাটোগ্রাফি একটা ফিজিক্যাল টেকনিক, ঠিক আছে? জি স্যার। স্যার আর কোন টেকনিক আছে, মানে একটু জানতাম যদি। সেপারেশনের জন্য জি স্যার, মানে ক্রোমাটোগ্রাফি বাদে যেহেতু ক্রোমাটোগ্রাফির বললেন দ্বারা এটা একটা সেপারেশন করা technique। হয়, তারপরে ইলেকট্রোফোরেসিস দ্বারা সেপারেশন করা হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইলেকট্রোফোরেসিসে তোমার বৈদ্যুতিক চার্জের প্রয়োজন হয়, আর এই ক্রোমাটোগ্রাফিতে সেরকম কোনো বাহির থেকে চার্জের দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আসে যে স্যার এই ক্ষেত্রে যদি দুইটা একই হয়, মানে দুইটাই যদি মোবাইল ফেজে থাকে, তাহলে সেটা আমি কিভাবে আলাদা করব? দুইটা মোবাইল ফেস থাকে মানে বুঝি নাই। তো চিনি আর লবণের দ্রবণ, এটাকে আপনি কিভাবে আলাদা করবেন স্যার? চিনি আর লবণের দ্রবণ, এটাকে আলাদা করব এই টেকনিকে নয়, অন্য কোনো টেকনিকে। যেখানে আমার চার্জযুক্ত পার্টিকেল আছে, যেমন চিনি, চিনি কোনো সলিউশন তৈরি করলে কোনো আয়ন দিবে না, দিবে কি? না স্যার, দিবে না, লবণ দিবে স্যার। লবণ পোলার, দিবে। জি স্যার। লবণ তখন সোডিয়াম আর ক্লোরাইড হিসেবে আয়নে আলাদা হয়ে যাবে। আলাদা হবে তাহলে না? এই ক্ষেত্রে কি স্যার, এই জি ক্ষেত্রে কি স্যার, তাহলে হয় স্যার স্যার। দুইটা ফেজ থাকা বাধ্যতামূলক? কোন ক্ষেত্রে? যেমন একটা চলনশীল মাধ্যম থাকবে, একটা স্থির মাধ্যম থাকবে, হ্যাঁ, এমন কি বাধ্যতামূলক? হ্যাঁ, হ্যাঁ। ফটোগ্রাফির টেকনিকই হচ্ছে এই বৈশিষ্ট্যের উপরে, যে একটা হবে স্টেশনারি ফেজ, যে
এবং সেখানে কি থাকবে, অসংখ্য পোরাস পথ থাকবে। আর মোবাইল ফেজটা কি করবে, এই পোরাস পথ দ্বারা মুভ করবে। আর এই মোবাইল ফেজ দ্বারা যখন মুভ করবে, এই মোবাইল ফেজের সঙ্গে আমার যে বিভিন্ন কনস্টিটিউয়েন্টের মিশ্রণ আছে, ধরলাম এ বি, এও মুভ করবে। আর এই মুভ করার সময় এই এ বি এর রিলেটিভ ডিস্ট্রিবিউশন কথাটার সঙ্গে পরে আসতেছি। এদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এ বি এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হয় সে স্টেশনারি ফেজের সঙ্গে থাকবে অথবা মোবাইল ফেজের সঙ্গে নিচে নেমে আসবে। এখন কে স্টেশনারি ফেজের সঙ্গে থাকবে আর কে মোবাইল ফেজের সঙ্গে থাকবে, এটা নির্ভর করবে আমি কোন বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমাটোগ্রাফি করতেছি এবং এই যে যে কনস্টিটিউয়েন্ট গুলো ব্যবহার করতেছি তাদের মধ্যে যে ক্যারেক্টারের পার্থক্য আছে, কোন কোন বৈশিষ্ট্যটা পার্থক্য আছে, সেই বিষয়টার উপর নির্ভর করবে। আরো ডিটেলস আসতেছি ক্লাসিফিকেশন, তারপরে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবো। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন এখানে যে শব্দটা ব্যবহার করছে, যে এই যে সেপারেশন হবে দুইটা ফেজের মধ্যে, এটা নির্ভর করতেছে কার উপরে, রিলেটিভ ডিস্ট্রিবিউশনের উপরে। রিলেটিভ ডিস্ট্রিবিউশন হচ্ছে যে কোন মাধ্যমে থাকা সে পছন্দ করতেছে। কোন সাবস্টেন্স যে দুইটা মাধ্যমে আলাদা হচ্ছে, এটা নির্ভর করে যে বৈশিষ্ট্যের উপরে, সেটাকে বলতেছে পার্টিশন और डिस्ट्रीब्यूशन कोएफिशिएंट। আর কথা শোনা যাচ্ছে তো? লেখা একটু মনোযোগ সহকারে দেখো, লেখা খারাপ আর তার মধ্যে লিখতে আরো মুশকিল হয়ে যাচ্ছে, স্ক্রিন লেখা একটু ডিফিকাল্ট। লেখা বোঝা যাচ্ছে? মুখে তো বলছি, শুনতে হবে বলতেছি যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলাদা হয়, সেটা হচ্ছে পার্টিশন অর ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে। আবার প্রশ্ন হচ্ছে এই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট সংক্ষেপে কেডিটা কি? ডিস্ট্রিবিউশন আর পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনের রেশিও। ধরলাম
ধরলাম এক্স একটা এলিমেন্ট, এক্স কে আমি এ এবং বি দুইটা সলভেন্টের যে মিশ্রণ, সেই মিশ্রণের মধ্যে দিই। দেওয়ার পর দেখা যাচ্ছে যে এক্স এর ধরলাম যে 100টা মলিকুল আছে, 100টা মলিকুলের মধ্যে দেখা যাচ্ছে যে 90টা মলিকুল পাওয়া যাচ্ছে এর মধ্যে, আর 10টা পাওয়া যাচ্ছে বি সলভেন্টের মধ্যে। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স এর জন্য এই এ এবং বি দুইটা সলভেন্ট যদি চিন্তা করি, তাহলে তার এই দুইটা সলভেন্টের বিপরীতে কোএফিসিয়েন্ট হবে কত? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট হবে 90/9 স্যার। ঠিক আছে, এইভাবে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট নির্ণয় করা হয়। এখন যদি আমি চিন্তা করি যে আমার যে মিডিয়া ছিল স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ, আমার স্টেশনারি ফেজ হচ্ছে এ আর মোবাইল ফেজ হচ্ছে বি, যেটা কি করবে স্টেশনারি ফেজ দ্বারা মুভ করে নিচে চলে আসবে। এখন এই দুইটা সলভেন্টের মধ্যে আমার কোন সাবস্টেন্সটা আছে? এক্স আছে। এখন এক্স কে যদি আমি এখানে ঢেলে দেই, তাহলে কি হবে? এক্স কোথায় থাকবে? এতে থাকবে। এতে কয়টা থাকবে? 100। 100টার মধ্যে 90টা আর বি 10টা বিতে আসবে, তাই না? এইভাবে আমরা এই যে একটা জিনিস সেপারেশন হচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে রিলেটিভ ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের তার পার্থক্য হয়ে যাচ্ছে, এবং সেটা পার্থক্য হচ্ছে কি কারণে? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের কারণে। বিষয়টা আরো পরিষ্কার বোঝানোর জন্য এটা মুছে দিচ্ছি। এবার দুইটা জিনিস কল্পনা করি। তখন ছিল শুধু এক্স, এখন ওয়াই যুক্ত করলাম এবং ওয়াই। তো তখন কি বলছিলাম যে এক্স এ সলভেন্টের মধ্যে কতটুকু থাকে? 100টার 90টা মধ্যে স্যার। 90টা, আর বি এর মধ্যে 10টা। থাকে 10টা। ধরলাম যে ওয়াই এর বৈশিষ্ট্য তার বিপরীত। ওয়াই দেখা যাচ্ছে যে এ সলভেন্টের মধ্যে থাকে 10টা আর ওয়াই সলভেন্টের মধ্যে থাকে 90টা। এখন এক্স এবং ওয়াই এই দুটাকে কি করবো? আমি সেপারেশন করব।
তো একটা টেস্ট টিউব নিছি, তো টেস্ট টিউব নিয়ে আমার সেখানে কি আছে, এ সলভেন্টও আছে, বি সলভেন্টও আছে। সেখানে এক্স এবং ওয়াই দুইটা সাবস্টিটিউয়েন্ট আমি দিয়ে রাখছি। তাহলে কি দেখবো আমি, যে এক্স এর 90টা আছে এ সলভেন্টে আর ওয়াই এর 10টা আছে এ সলভেন্টে। আর বিপরীত ভাবে এক্স এর 10টা আছে বি সলভেন্টে আর ওয়াই এর 90টা আছে বি সলভেন্টে। আমি কি আরেকটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউব নিয়ে সেখানে কি করতেছি আমি, আমার আগে থেকেই সলভেন্ট বি আছে সেখানে। কি করতেছি, এই অংশটা আমি এখানে পার করে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। যদি ঢেলে দেই তাহলে এখানে কি পার হয়ে আসতেছে, ওয়াই এর 10টা আর এক্স এর এক্স কয়টা পার হচ্ছে, 90টা 90টা। ওয়াই পার হচ্ছে কয়টা, 10টা। হয়ে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি রেশিওতে ভাগ হয় এ এবং বি এর মধ্যে। এখানে কি রেশিওতে ভাগ হয়েছিল, কনসেন্ট্রেশন 9:1 এর বেলায় আর বির বেলায় 1:9। 1। তাহলে এক্স এখন এতে কয়টা থাকবে, স্যার বুঝি নাই। এবার বোঝা গেছে। জি স্যার, 90টা থেকে। জি স্যার। আর ওয়াই কয়টা থাকবে এখানে, সরি 9 ভুল হয়ে গেছে, এখানে থাকবে হচ্ছে আসছে 10টা, 1 আর 9। এখানে থাকবে হচ্ছে 9টা, এখানে থাকবে হচ্ছে একটা। এবার বুঝতে পারছো কিনা সেটা বলো। না স্যার। নো স্যার। এবার বলি, আমার ভাগ হচ্ছে 9:1 হিসেবে। তাহলে 90টার মধ্যে 9:1 অনুপাতে যদি ভাগ করো তাহলে কয়টা আসে, 81 আর 9 এই সংখ্যাটা আসছে। তো 81 থাকতেছে কোথায়, এ সলভেন্টে, আর বিতে থাকতেছে 9টা। এই হিসেবে টোটাল এক্স আমার কয়টা হলো, 81 আর 9 90টা স্যার। 90টা। আমার ওয়াই কয়টা ছিল, 10টা। ওয়াই ও কোন অনুপাতে ভাগ হচ্ছে, 1:9। 1:9। দুটার যোগফল কত দাঁড়ায়, 10 স্যার। এবার বুঝা গেছে। জি স্যার। ইয়েস স্যার। ভালো করে দেখো, বিষয়টা অত জটিল নয় একটু। এবার তৃতীয় আরেকটা টেস্ট টিউব নিলাম, সেখানে বি ছিল, এই অংশটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে কি ঘটনা ঘটবে এবার বলো। এখন এর টোটাল সংখ্যা হচ্ছে আমার 81 আর ওয়াই এর সংখ্যা আমার কত, 1। তো ওয়াই কি অনুপাতে ভাগ হবে, 1 কে 9:1 অনুপাতে ভাগ করব। স্যার দ্বিতীয় টেস্ট টিউবটাতে y 1:9 কিভাবে হলো স্যার? স্যার বুঝি নাই। 1/9 মানে y1 আবার y9 এটা কিভাবে হলো? হ্যাঁ স্যার আমরা ভাগ দিছিলাম 1:9 দিয়ে না, তো আগে তো y10 ছিল আর y90 ছিল। আগে ছিল ওয়াই এখানে 10, এখানে হচ্ছে 90।
এটা ছিল প্রথম টেস্ট টিউব, যেখানে এক্স এর পরিমাণ ছিল কয়টা টোটাল 100টা, ওয়াই এর পরিমাণও কতটা ছিল 100টা। কি অনুপাতে ভাগ হয়েছিল? এক্স হয়েছিল এক্স হচ্ছে এ সলভেন্টে 90টা আর বি সলভেন্টে 10টা, ভাগ হচ্ছে কি 9:1 দিয়ে 1। আর ওয়াই কি অনুপাতে ছিল? উপরে ছিল এ সলভেন্টে ছিল হচ্ছে 10টা, এটা অ্যাকচুয়ালি 10 আর কি, আর ওয়াই সলভেন্টে ছিল 90টা। এই কোন অনুপাতে ছিল? 1:9। এটুকু ঠিক আছে? এটুকু ঠিক আছে কি না? জি স্যার, জি স্যার। এখন কি করতেছি, পরে আমি আরেকটা টেস্ট টিউব নিয়েছি। টেস্ট টিউব নেওয়ার পর কি করতেছি, এই উপরের যে অংশটুকু আছে এ সলভেন্টটা এখানে পার করে দিচ্ছি, যেখানে আগে থেকে পিওর বি সলভেন্ট আমার ছিল, আর এখান থেকে আমার এ সলভেন্টটা পার হয়ে আসলো। এ সলভেন্টের সঙ্গে এক্স ওয়াই এর যে মলিকুল গুলো আছে সেই মলিকুলও পার হয়ে আসলো। এক্স এর কয়টা মলিকুল পার হয়ে আসছে এখন? 90টা, আর ওয়াই এর 90টা, আর ওয়াই এর 10টা। ঠিক আছে। এখন এই 90টা কোন অনুপাতে ভাগ হবে? 9:1। 9:1 অনুপাতে ভাগ হলে কত আসে? 81:9 স্যার। তা 90টা যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 81:9। 81 কোন সলভেন্টে থাকবে? এই এস সলভেন্ট। আর 9টা থাকবে কোথায় আমার? বি সলভেন্টে। ওয়াই ঠিক একই ভাবে কোন অনুপাতে ভাগ হচ্ছিল? 1:9। তাহলে 1 থাকবে কোথায়? এ সলভেন্টে। আর 9টা থাকবে কোথায়? ই সলভেন্টে। বি সলভেন্টে। এখন কি করলাম, আরেকটা টেস্ট টিউব নিলাম আমি। টেস্ট টিউব নিয়ে আবার এই আগের মতন কাজ করতেছি, উপরের যে এ সলভেন্টটা ছিল সেটা পার করে দিচ্ছি এখানে, আর আমার এখানে পিওর বি সলভেন্ট আগে থেকেই ছিল, তাহলে দুইটা সলভেন্টই চলে আসলো। আগে থেকে বি ছিল আর এখান থেকে ই আসলো। এ আর বি সলভেন্ট, জি স্যার, এ আর বি সলভেন্ট আমরা কিভাবে আলাদা করে দিচ্ছি? একই টেস্ট টিউবে এ সলভেন্টও আছে, বি সলভেন্টও আছে, দুটা অমিশ্রণীয়। ও আলাদা। পোলার, ধরো পানি আর তেলের মিশ্রণ। জি স্যার। তাহলে স্যার ওটা আমরা আলাদা করে ছেঁকে তারপর দিচ্ছি? যেভাবেই দাও, এটা একটা থিওরি শুধু বোঝানোর জন্য যে কিভাবে দুটা সেপারেশন হচ্ছে। তো 3 নাম্বার টেস্ট টিউবে যদি আমি এই অংশটা আলাদা করে দেই তাহলে কি দেখবো? এর পরিমাণ ছিল কয়টা? এর পরিমাণ ছিল হচ্ছে 81। 81 এখন 9:1 অনুপাতে ভাগ করো। সমত কত আসে? 72 এর মতন আসে। 72.9। 72.9, তাই তো? জি স্যার। মানে অ্যারাউন্ড 72। আর এখানে হচ্ছে কত থাকতেছে? 8 বা 7, ধরলাম 7। বুঝাতে যাচ্ছে নাকি আমার কথা? ওয়াই এর ক্ষেত্রে যদি কল্পনা করি, ওয়াই এর কয়টা পার হয়ে আসছে? একটা। তাহলে ওয়াই কোন অনুপাতে ভাগ হবে? 9:1। নিচে থাকবে হচ্ছে 9, উপরে থাকবে 0.1। এটুকু ঠিক আছে? এটুকু ঠিক আছে কি না?
জি স্যার। জি স্যার। এখন যদি আমি পরের আরেকটা টেস্ট টিউব নেই, এটুকু পার করে দিই, তাহলে এক্স কয়টা আসতেছে এখানে 72.9 বা যতটুকুই ধরো, আর ওয়াই এর পরিমাণ কত 0.1 স্যার। তার মানে আমি শুরু করছিলাম এক্স এর কয়টা 100টা, ওয়াই এরও 100টা মলিকুল দ্বারা। এটা মাত্র 4 নাম্বার টেস্ট টিউব, 4 নাম্বার টেস্ট টিউব না? তো শুধুমাত্র 4 নাম্বার টেস্ট টিউব এসে দেখা যাচ্ছে ওয়াই এর পরিমাণ কত 0.01। তার মানে মোটামুটি আমার কি এক্স কি হয়েছে ওয়াই থেকে সেপারেশন হয়ে গেছে। এই হচ্ছে রিলেটিভ ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের কাজ, যে কিভাবে দুইটা মিডিয়াম বা সলভেন্টের মধ্যে মিশ্রণ থেকে আমার দুইটা আলাদা হয়ে যাচ্ছে। স্যার আমাদের অবজেক্টিভ কি ওয়াই এর ভ্যালু 0 নিচে হবে, মানে কোন একটার ভ্যালু? না, অবজেক্টিভ বোঝাচ্ছি না, এখানে দেখাচ্ছে যে সেপারেশনটা হয় কিভাবে। যদি এই প্রসেসে আমি আগাই তো 4 নাম্বার টেস্ট টিউবে যাই, দেখা যাচ্ছে ওয়াই এর পরিমাণ 0.1। 5 নাম্বার টেস্ট টিউবে যাই, ওয়াই এর পরিমাণ কতটুকু হবে 0.001। তারপরটা যায় 0.001। বুঝতে পারছো? জি স্যার। এত দ্রুত এর পরিমাণ কমতেছে। এইভাবে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের কাজ, যে দুইটা সলভেন্ট বা দুইটা ফেজের মধ্যে আমার মলিকুল গুলা কিভাবে সেপারেশন হয়, এই বৈশিষ্ট্যের উপরে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফি কাজ করে অ্যাকচুয়ালি। এই ছিল রিলেটিভ ডিস্ট্রিবিউশন, সেখান থেকে এত কথা আসলো। তো দুটা ফেজ বলছিলাম, একটা হচ্ছে স্টেশনারি ফেজ, একটা হচ্ছে মোবাইল ফেজ। স্টেশনারি ফেজটা কি হতে পারে, লিকুইড হতে পারে অথবা সলিড হতে পারে। আর মোবাইল ফেজটা কি হতে পারে, লিকুইড হতে পারে অথবা গ্যাস হতে পারে। তো কি বলছিলাম যে দুইটা সলভেন্ট সাবস্টেন্সকে আমরা আলাদা করছিলাম কিসের উপর ভিত্তি করে, তাদের ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে। তো ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে আলাদা হয়েছিল, তাদের যে কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেটা ঘটবে। এই দুইটা কেমিক্যালের কোন একটা বৈশিষ্ট্য ব্যবহার করব, তার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশনের পার্থক্য হবে, আলাদা হবে তারা। যেমন আমরা চিনি এবং বালির ক্ষেত্রে দেখছিলাম যে সেটা হচ্ছে সলিবিলিটির উপর ভিত্তি করে আলাদা করতে পারতেছি। এরকম বিভিন্ন ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন মিশ্রণকে আলাদা করব, সেই সাথে বিভিন্ন ক্রোমাটোগ্রাফিক টেকনিকে কয়েকটা ভাগে ভাগ করব। যেমন এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আর কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলাদা করতে পারি, সলিউবিলিটি। যদি এক্স এবং ওয়াই দুটা সাবস্টেন্স হয়, যেটাকে আমি আলাদা করব কিসের ভিত্তিতে, সলিউবিলিটির ভিত্তিতে। ধরলাম এক্স সলিবল, ওয়াই আনসলিবল। তাহলে এই সলিউবিলিটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আলাদা করি, তাহলে যে ক্রোমাটোগ্রাফিক টেকনিকটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। আবার দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই এর সলিউবিলিটি এক, তাদের পার্থক্য কোথায় আছে, অ্যাডজর্পশন টেকনিক প্রপার্টির উপরে।
কিসের উপরে? অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন কি সেটা পরে বলতেছি। যদি অ্যাডজর্পশন প্রপার্টির উপর ভিত্তি করে হয় তাহলে সেটাকে বলবো অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিক টেকনিক। আর যদি এক্স এবং ওয়াই এদের শেপ এবং সাইজের উপর ভিত্তি করে আলাদা করি, একটা সাইজে বড় একটা সাইজে ছোট, এরকম শেপ এবং সাইজের উপর ভিত্তি করে যদি আলাদা করি তাহলে যে ক্রোমাটোগ্রাফি সেটা হচ্ছে জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি। আর এক্স এবং ওয়াই এর যদি চার্জ আলাদা হয় তার উপর ভিত্তিতে যদি আলাদা করি তাহলে সেটা হবে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এবার বলো কি বললাম আমি? আমার কথা শোনা গেছে? জি স্যার। তাহলে কি বললাম আমি? তোমরা রেসপন্স করো খুবই কম, এত কম রেসপন্সে ক্লাস নিয়ে মুশকিল। মনে করলাম এতগুলো স্টুডেন্ট এত কথা বলবা যে আমি কথাই বলতে পারবো না, তো জিজ্ঞেস করে কথা শুনতে পাচ্ছি না আমি। স্যার যদি সলিবিলিটির উপর ভিত্তি করে আলাদা করা হয় তাহলে সেটা হচ্ছে পার্টিশন হবে, আর সলিবিলিটি না থাকলে তখন হচ্ছে অ্যাবজর্পশন। আর এক্স ওয়াইকে যদি শেপ আর সাইজের ভিত্তিতে আলাদা করা হয় তাহলে জেল ফিল্ট্রেশন হবে, আর চার্জের ভিত্তিতে আলাদা করা হলে আয়ন এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, মানে ক্রোমাটোগ্রাফিক যে টেকনিক গুলোকে আমি আলাদা করছি সেটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তিতে? যে পার্টিকেল গুলো আমি আলাদা করতেছি তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। যদি বৈশিষ্ট্য হয় সলিবিলিটির ভিত্তিতে আলাদা তাহলে হবে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। যদি অ্যাডজর্পশন বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে হয় তাহলে হবে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। যদি শেপ এবং সাইজের উপর ভিত্তিতে কোনো পার্টিকেলকে আলাদা করি, কোনো মিক্সারকে আলাদা করি তাহলে হবে জেল ফিল্ট্রেশন। আর যদি চার্জের ভিত্তিতে কোনো মিক্সারকে আলাদা করি তাহলে সেটা হবে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এই হচ্ছে 4 ধরনের ক্রোমাটোগ্রাফিক টেকনিক। এবার আসি পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফি কিসের উপর ভিত্তিতে আলাদা করি? কোন টেকনিক, কোন বৈশিষ্ট্য? সলিবিলিটি হিসেবে যেহেতু আলাদা করি তাহলে আমার যে স্টেশনারি ফেজ আর মোবাইল ফেজ দুইটা কিরকম হবে? লিকুইড। কারেক্ট, দুটাই লিকুইড হবে, কারণ সলিবিলিটি সলিড সাবস্টেন্স জিনিসের তো সলিবল হবে না, হবে কি? না স্যার, দুটাই লিকুইড হবে। আমার মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ দুটাই হবে লিকুইড। তাহলেই কি হবে, সলিবিলিটির ভিত্তিতে আমি দেখব যে আমার এক্স কার মধ্যে সলিবল হওয়া পছন্দ করতেছে, স্টেশনারি ফেজের মধ্যে না মোবাইল ফেজের মধ্যে। যদি স্টেশনারি ফেজের মধ্যে হয় তাহলে উপরে থেকে যাবে, আর যদি মোবাইল ফেজের মধ্যে সলিবল হয় তাহলে সে নিচে চলে আসবে, মোবাইল ফেজ যেহেতু রান করে। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা বৈশিষ্ট্য বলছিলাম যে স্টেশনারি ফেজটা হবে কি, কিরকম হবে স্টেশনারি ফেজ? পোরাস। পোরাস। এখন আমাকে বলো লিকুইড সাবস্টেন্স পোরাস হয় কিভাবে? পানির মধ্যে পোরা আছে? কোন লিকুইড সাবস্টেন্সের মধ্যে কি পোর তৈরি করা সম্ভব, ছিদ্র তৈরি করা সম্ভব? না স্যার, সম্ভব নয়। লিকুইড সাবস্টেন্সের মধ্যে ছিদ্র থাকা সম্ভব নয়। তাহলে এখন এই লিকুইড সাবস্টেন্স দিয়ে কিভাবে ছিদ্র তৈরি করব? আমার স্টেশনারি ফেজ ছিদ্রযুক্ত হবে আর মোবাইল ফেজ সেই ছিদ্রযুক্ত পথ দ্বারা অতিক্রম করবে। এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল।
স্যার এখানে পোলারিটি ইউজ করতে হবে স্যার। কিভাবে পোলারিটি ব্যবহার করে দুই পথ কিভাবে ছিদ্রযুক্ত করবা? এখানে একটা আলাদা সাপোর্ট লাগবে, সাপোর্টিং ফেজ লাগবে, ঠিক আছে? এখানে আর একটা সাপোর্টিং ফেজ লাগবে, যেমন sheet of filter paper or column of stars লিখে হয়ে গেছে, এটা হলো স্টারস অ্যাকচুয়ালি। এখানে একটা সাপোর্টিং ফেজ লাগবে আমার, যেটাকে কি করবে, যেটা স্টেশনারি ফেজটাকে ধরে রাখবে। এটাকে বলতেছি আমি সাপোর্টিং ফেজ। স্যার এতে করে কি স্যার স্টেশনারি ফেজটা কি ক্রস হয়ে যাবে? হ্যাঁ হবে। কিভাবে হবে সেটা পরে আসতেছি, শুধু এটুকুই মনে রাখো যে যেহেতু সলিউবিলিটির উপর ভিত্তি করে দুইটা সাবস্টেন্স আলাদা হচ্ছে, সেহেতু মোবাইল ফেজ এবং স্টেশনারি ফেজ দুটাই হবে কি আমার লিকুইড হবে। কিন্তু যেহেতু স্টেশনারি ফেজটাকে আমার পরাস হতে হবে, সেহেতু আমার এখানে একটা সাপোর্টিং ফেজ লাগবে, যেটা এই পোরাস পথটা দান করবে। আর এই সাপোর্টিং ফেজটা এখানে কি সে ব্যবহার করা হয়, ইনার্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যেমন ফিল্টার পেপার, স্টারস, এগুলার একটা পাতলা লেয়ার ব্যবহার করা হয়। শুধু এটুকু মনে রাখো, পরে আসতেছি। এর উদাহরণ স্টেশনারি পার্টিশন ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? এটুকু মনে রাখো এখন, তাহলেই হবে। তারপরে আসে হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে সিলিকা, অ্যালুমিনা, চারকোল, হাইড্রক্সি অ্যাপাটাইট, এইগুলা। স্যার চারকোলের পল কি বললেন স্যার? হাইড্রক্সি অ্যাপাটাইট, হাইড্রক্সি অ্যাপাটাইট, এগুলো হচ্ছে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হয়। তো অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি কোন টেকনিকের উপর ভিত্তি করে মিক্সারকে আলাদা করে? অ্যাডজর্পশন প্রপার্টি। অ্যাডজর্পশন প্রপার্টি ব্যবহার করে আমার মিক্সারকে আলাদা করে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজর্পশন প্রপার্টিটা কি? এই যে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হলো সিলিকা, অ্যালুমিনা, চারকোল, হাইড্রক্সি অ্যাপাটাইট, এদেরকে বলা হয় অ্যাডজর্বেন্ট, ঠিক আছে? এদেরকে বলা হয় কি অ্যাডজর্বেন্ট। তো ধরলাম এইগুলো হচ্ছে অ্যাডজর্বেন্ট। এখন যখন মিক্সারের মধ্যে দিয়ে মুভ করবে এক্স এবং ওয়াই, ধরলাম এই দুটো মিক্সারকে আমি সেপারেট করব। তো অ্যাডজর্পশন প্রপার্টি হচ্ছে এই এদের সঙ্গে, সিলিকা বা অ্যালুমিনার সঙ্গে এই এক্স বা ওয়াই যে মলিকুল সেপারেশন করতে চাই আমি, তাদের বন্ধন তৈরি হবে। কি বন্ধন? নন আয়নিক বন্ধন।
নন আয়নিক বন্ধন কি আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, তারপরে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে। এই ভ্যান ডার ওয়ালস ফোর্স বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই এক্স বা ওয়াই যে কোনো একটা কি করবে, এই অ্যাডজর্বেন্ট বা সিলিকা অ্যালুমিনা এদের সঙ্গে লেগে থাকবে, যুক্ত হবে। আর আরেকটা যুক্ত হবে না, সে কি করবে? নিচে চলে যাবে। এইভাবে আমি যে কোনো মিক্সারকে আলাদা করতে পারবো যদি তাদের মধ্যে কিসের পার্থক্য থাকে? এই অ্যাডজর্বেন্টের সঙ্গে বন্ধন তৈরির মধ্যে পার্থক্য থাকে। যে বেশি বন্ধন তৈরি করতে চায় বা শক্তিশালী, সে কি করবে? স্টেশনারি ফেজের সঙ্গে লেগে থাকবে। আর যাদের এই কম এটা অ্যাডজর্পশন তৈরির ক্ষমতা, তারা কি করবে? মোবাইল ফেজের সঙ্গে নিচে চলে যাবে। এইভাবে স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজের মাধ্যমে আমি দুইটা সাবস্টেন্সকে আলাদা করতে পারবো। কোন প্রপার্টির উপর ভিত্তি করে? অ্যাডজর্পশন প্রপার্টির উপর ভিত্তি করে। আমার কথা কি বোঝা গেছে? স্যার একটু আরেকবার বললে ভালো হতো। বললাম যে এই যে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, এই অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফিকে তে দুইটা সাবস্টেন্সকে আমি পার্থক্য বা সেপারেশন করব কোন টেকনিকের ব্যবহার করে? অ্যাডজর্পশন প্রপার্টি ব্যবহার করে। অ্যাডজর্পশন প্রপার্টি কি? অ্যাডজর্পশন প্রপার্টি হচ্ছে নন আয়নিক বন্ধন, যেমন ভ্যান ডার ওয়ালস ফোর্স, হাইড্রোজেন বন্ড, এই বন্ধন গুলার মাধ্যমে তৈরি হয়। তো এক্স এবং ওয়াই দুইটা সাবস্টেন্স কল্পনা করতেছি এখানে আমি। যে কোনো দুইটার মধ্যে একটার হচ্ছে এই হাইড্রোজেন বন্ড বা ভ্যান ডার ওয়ালস ফোর্স তৈরির ক্ষমতা বেশি। যার তৈরির ক্ষমতা বেশি সে কি করবে? অ্যাডজর্বেন্টের সঙ্গে লেগে থাকবে। আর যার ক্ষমতা কম সে কি করবে? মোবাইল ফেজের সঙ্গে নিচে চলে যাবে। ধরলাম এক্স এর ক্ষমতা বেশি, তাহলে কি করবে? এক্স এখানে বিভিন্ন যে সিলিকা বা অ্যালুমিনা ব্যবহার করা হয়েছে অ্যাডজর্বেন্ট হিসেবে, তাদের সঙ্গে লেগে থাকবে। আর ওয়াইয়ের যেহেতু ক্ষমতা কম, সে কি করবে? মোবাইল ফেজের সঙ্গে নিচে চলে যাবে, সেপারেশন হয়ে যাবে। এইভাবে কোন মিশ্রণের অ্যাডজর্পশন প্রপার্টি ব্যবহার করে আমি মিশ্রণটাকে আলাদা করতে পারি। এবং যে টেকনিক ব্যবহার করতেছি সেই টেকনিককে বলতেছি অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। তাহলে এখানে আমি কোন টেকনিক ব্যবহার করতেছি? কোন প্রপার্টি? অ্যাবজর্পশন প্রপার্টি। অ্যাডজর্পশন প্রপার্টি। অ্যাডজর্পশন প্রপার্টিটা অ্যাকচুয়ালি কি? স্যার নন আয়নিক বন্ড তৈরি করবে স্যার, যেমন ভ্যান ডার ওয়ালস বন্ড অথবা হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, নন আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস ফোর্স, এগুলা হলো অ্যাডজর্বেন্টের সঙ্গে তৈরি করবে। তো যার বন্ড শক্তিশালী হবে, বেশি করবে, সে স্টেশনারি ফেজের সঙ্গে লেগে থাকবে। আর যার তৈরি করার ক্ষমতা কম বা তৈরি করে না, সে কি করবে? মোবাইল ফেজের সঙ্গে নিচে সেপারেশন হয়ে যাবে। এবারে আসি জেল ফিল্ট্রেশন। জেল ফিল্ট্রেশন কোন প্রপার্টির উপর ভিত্তি করে আলাদা করে? শেপের উপর ভিত্তি করে। শেপ এন্ড সাইজ। শেপ এন্ড সাইজের উপর ভিত্তি করে আলাদা করে। এখানে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হয় পলিমেরিক অর্গানিক কম্পাউন্ড। স্টেশনারি ফেজ কি এখানে? এটা একটা টার্ম আর কি, যে জেনারেল বৈশিষ্ট্য, যে স্টেশনারি ফেজ হিসেবে যে সাবস্টেন্স গুলা ব্যবহার করা হয় সেগুলা হচ্ছে কি? পলিমেরিক অর্গানিক কম্পাউন্ড উইথ ক্রসলিঙ্ক। মানে স্টেশনারি ফেজ হিসেবে যে সাবস্টেন্স গুলো ব্যবহার করব সেগুলো হবে পলিমেরিক। পলিমেরিক মানে কি স্যার? পলিমার মানে যৌগ আর কি। পলিমেরিক মানে পলিমার, মানে যার একটা লম্বা চেইন শিকল থাকবে, চেইন চেইন থাকবে, হবে, যারা চেইন থাকবে। ঠিক আছে, যাদের লম্বা চেইন আছে তাদেরকে আমরা বলতেছি পলিমার। ঠিক আছে, এই তো। আর কি বলতেছি? তাদের আরেকটা বৈশিষ্ট্য কি বললাম? কি থাকবে তাদের?
পলিমেরিক অর্গানিক কম্পাউন্ড উইথ ক্রস লিঙ্ক, মানে তাদের এই পলিমারের যে চেইন আছে তাদের মধ্যে আবার কি থাকবে, নিজেদের চেইনের মধ্যেই লিঙ্কেজ থাকবে। বুঝতে পারছি? স্যার একটু আবার বলবেন? বললাম যে এখানে যে সাবস্টেন্স গুলা স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে, তারা হবে কি পলিমার, মানে লম্বা শিকল থাকবে তাদের। এবং তাদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য কি থাকবে, তাদের শিকলের মধ্যেও আবার বন্ধন মানে কানেকশন থাকবে, ক্রস লিঙ্ক থাকবে। এই হচ্ছে যে স্টেশনারি ফেজ গুলা ব্যবহার করা হবে তাদের বৈশিষ্ট্য। এই কারণে যখন আমি পানি দ্বারা সলভেন্ট তৈরি করব, মানে সলিউশন তৈরি করব, এই পলিমেরিক অর্গানিক কম্পাউন্ড গুলা কি করবে, এরকম এক একটা মলিকুল এরকম গোল সাইজের হবে, যাদের মধ্যে এরকম অসংখ্য পোর থাকবে, ছিদ্র থাকবে। ক্রস লিঙ্ক থাকার কারণে তাদের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। যেমন কি বললাম যে কিরকম হবে, পলিমেরিক কম্পাউন্ড হবে, লম্বা চেইন থাকবে, তার মধ্যে অসংখ্য ক্রস লিঙ্ক থাকবে। ঠিক আছে? এবং ক্রস লিঙ্ক যেহেতু থাকবে সেহেতু তাদের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। ক্রস লিঙ্ক থাকার কারণে তাদের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে, মানে মলিকুলের মধ্যে এরকম অনেক পোরাস পথ তৈরি হবে। বোঝা গেছে আমার কথা? জি স্যার। জি স্যার। এরকম ছিদ্রযুক্ত থাকবে যার মধ্যে দিয়ে ছোট ছোট পার্টিকেল প্রবেশ করবে এবং বের হবে। মলিকুলের মধ্যে এরকম ছিদ্র আছে আর কি। ধরলাম এক্স এর সাইজ হচ্ছে এইরকম সাইজ, আর ওয়াই হচ্ছে এরকম। তাহলে এই মলিকুলের মধ্যে দিয়ে কোনটা প্রবেশ করতে পারবে? মলিকুলের ভিতরে যে পোর আছে সেই পোরের মধ্যে দিয়ে ওয়াই ওয়াই প্রবেশ করতে পারবে, এক্স প্রবেশ করতে পারবে না। এখন এখানে আমি এক্স ওয়াই দুটাই দিয়ে রাখছি। ঠিক আছে, বড়টা হচ্ছে এক্স, ছোটটা হচ্ছে ওয়াই। যদি মোবাইল ফেজের সঙ্গে দেই তাহলে নিচে আসবে কোনটা সবার আগে? ওয়াই। ওয়াই। কেন? তুলনামূলক ছোট, ওই পোরাস দিয়ে সহজেই সে পাস করতে পারবে। আর কার কোনো সে আছে? স্যার এখানে স্যার ব্যাপনের ডিফিউশনের কারণে স্যার সে তাড়াতাড়ি চলে যাবে নিচে। আচ্ছা এবার বলো যে যদি মোবাইল ফেজ এই উপর দিয়ে দেওয়া হয়, তো মোবাইল ফেজের নিচে আসার যে রেট বা
কোথায় দ্রুত গতিতে মোবাইল ফেজ নিচে আসবে, এর সাইড দিয়ে, যেমন এই পাশ দিয়ে, না এই মলিকুলের ছিদ্রের ভিতর দিয়ে ফোর্স বেশি হবে? সাইড দিয়ে তো মনে হয় বেশি হবে। কারেক্ট। মলিকুলের বাইরের দিয়ে রাস্তা প্রশস্ত, মোবাইল ফেজ সেদিক দিয়ে দ্রুত গতিতে মুভ করবে, আর ভিতরের পোরাস পথ দিয়ে মোবাইল পেজ রান করার রেট হবে কম, ধীর গতিতে রান করবে। এই কারণে যেসব মলিকুল সাইজে বড় তারা কি করবে, তারা ভিতরে প্রবেশ করবে না, তারা কি করবে, এই মলিকুলের গা বেয়ে সাইড দিয়ে ফাঁকা যে পথ আছে সেই পথে মুভ করবে। যেমন এ যদি হয়, এ ভিতরে প্রবেশ করতে পারতেছে না, এ সরাসরি সাইড দিয়ে এখানে নিচে চলে আসবে। আর ওয়াই যেহেতু সাইজে ছোট, সে কি করবে, ভিতরে প্রবেশ করবে, ভিতরে আঁকা বাঁকা পথ দিয়ে মুভ করবে, তারপরে নিচে আসবে। এবার বলো নিচে আসবে কোনটা তাড়াতাড়ি? তাহলে এক্স তাড়াতাড়ি চলে আসবে। এক্স চলে আসবে। তাহলে নিচে আসবে কোনটা তাড়াতাড়ি? যেটা সাইজে বড়, যেটা এইসব পোরাস পথের মধ্যে দিয়ে ভিতরে ঢুকবে না, মানে মলিকুলের ভিতরে ঢুকবে না আর কি, পলিমেরিক অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ভিতরে প্রবেশ না করে শুধু গা বেয়ে সাইড দিয়ে নিচে আসবে, তারা দ্রুত আসবে। এই কারণে যে মলিকুলের শেপ এন্ড সাইজ বড় হবে সে সবার আগে নিচে আসবে, যেটা সাইজ কম হবে সে তুলনামূলক ধীর গতিতে আসবে। সে কি করবে, এই বাহির দ্বারা মুভ করবে, ভিতরে প্রবেশ করবে, আবার বাইরে আসবে, আবার ভিতরে প্রবেশ করবে, এইভাবে ধীর গতিতে আসবে। আর এর সাইজ বড় হওয়ার কারণে সে মোবাইল ফেজের সঙ্গে দ্রুত গা বেয়ে চলে আসবে, ভিতরে প্রবেশ করার প্রয়োজন নাই, তার প্রবেশ করবেন আর কি। এইভাবে শেপ এন্ড সাইজের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সাবস্টেন্সের মিক্সচারকে আলাদা করতে পারি। যদি এই শেপ এন্ড সাইজের উপর ভিত্তি করে আলাদা করি, তখন তাকে বলতেছি আমি জেল ফিল্ট্রেশন বা সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহার করা হয় কাদেরকে? এগারোজ, সেফারডেক্স, পলিস্টাইরিন, ডেক্সট্রান, পলিঅ্যাক্রাইলামাইড। এই হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড, যেগুলা হচ্ছে পলিমেরিক মানে পলিমার, এবং উইথ ক্রসলিঙ্ক, যাদের ক্রসলিঙ্ক আছে। স্যার অ্যাগ্রোজের পর একটা বলছিলেন না, সেফারাইজ না কি জানো স্যার, ওটা যদি আরেকবার একটু বলতেন। সেফারডেক্স, 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 DEX। আর একটা থাকে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জ কি বলছিলাম, কিসের উপর ভিত্তি করে আলাদা হবে?
চার্জের উপর ভিত্তি করে আলাদা হবে। এখানে যে মিডিয়ামটা ব্যবহার করা হয় স্টেশনারি ফেজ হিসেবে সেটা হচ্ছে ল্যাটেক্স। ল্যাটেক্স মানে বোঝো তো, ল্যাটেক্স কি? লেটেক্স গাম রাবার জাতীয় রাবার জাতীয় রাবার ল্যাটেক্স মানে গাম আর কি, প্লান্ট থেকে যে সিক্রেশন হয় গাম জাতীয়, সেটা হচ্ছে ল্যাটেক্স। তো সেটাকে কি করা যায়, ট্রিটমেন্ট করে চার্জ যুক্ত করা যায়, ঠিক আছে? তো ল্যাটেক্সকে চার্জ যুক্ত করা যায় মানে সেটাকে ট্রিটমেন্ট করে আমি তার সঙ্গে বিভিন্ন চার্জ যুক্ত মূলক যুক্ত করতে পারি। যেমন সেখানে আমি কি যুক্ত করতে পারি, NH3 মূলক যুক্ত করতে পারি। NH3 মূলক যদি হয় তাহলে সেখানে হবে চার্জ যুক্ত, এরকম চার্জ যুক্ত হবে। এখন যদি সংক্ষেপে এখন এখানে প্রকাশ করতেছি, আমার অসংখ্য এরকম ল্যাটেক্স আছে। এখন এর উপর দিয়ে আমি যদি সোডিয়াম ক্লোরাইড ছেড়ে দেই, সোডিয়াম ক্লোরাইড সলিউশন মোবাইল ফেজের উপর দিয়ে আসে, তাহলে নিচে আসবে কোনটা? স্যার ক্লোরিন। ক্লোরিন একদম বলছে, ক্লোরিন। আরেকটা এই বছরের শেষে সোডিয়াম আয়ন হতে পারে স্যার। এই বছরের শেষে কি বলতেছে? এই ক্লাসের বাইরে অন্যদিকে কার মনোযোগ? এত তোমরা জনগণ ক্লাসের কথা জিজ্ঞেস করতেছি, কথা বলতেছো না, বাইরের কথা ঠিকই বলতেছো। তোমার প্রশ্নের অ্যান্সার কে দিবে? একজন দিয়েছে সোডিয়াম আয়ন হতে পারে। সোডিয়াম আয়ন হতে পারে, তাহলে আমার কথা বোঝো নাই তোমরা এতক্ষণেও। আমার যে পার্টিকেল গুলা ব্যবহার করছে কি চার্জ যুক্ত? স্যার বলছিলাম কি চার্জ যুক্ত সেখানে আছে? স্যার রাবার তো পজিটিভ চার্জ যুক্ত, তো সেখানে কি ক্লোরিন করছিলাম আমি? এই মূলক যুক্ত করতেছিলাম। এই মূলক যুক্ত তার কারণে কি চার্জ যুক্ত হয়েছে? সে পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেছে। এখন আর যদি আমার পজিটিভ চার্জ যুক্ত হয় এগুলান, তাহলে উপরে আমার আছে সোডিয়াম আর ক্লোরাইড। সোডিয়াম হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, ক্লোরিন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। নিচে আসবে কোনটা? স্যার সোডিয়াম। সোডিয়াম আসবে। কি কারণে? স্যার ক্লোরিনটা তো স্যার এই যে যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, পজিটিভ হ্যাঁ, চার্জ যুক্তের সঙ্গে সে আটকায় যাবে। আর পজিটিভ চার্জ যুক্ত সোডিয়াম নিচে নেমে চলে আসবে। যদি এখানে অ্যামোনিয়াম মূলক যুক্ত না করে ধরো সালফেট মূলক যুক্ত করে দিলাম, তাহলে কি চার্জ যুক্ত হবে? নেগেটিভ চার্জ, সোডিয়াম যুক্ত হবে আর ক্লোরিন নিচে স্যার সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে। কারেক্ট। তখন কি হবে? সোডিয়াম ক্লোরাইড কে যদি আলাদা করতে চাই, তখন সোডিয়ামটাই কি হবে? এখানে আটকায় যাবে, আর নিচে কি আসবে? ক্লোরিন চলে আসবে। ক্লোরিন চলে আসবে। এভাবে চার্জযুক্ত পার্টিকেলকে আমি আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির মাধ্যমে সেপারেশন করতে পারি। যেমন আমার বায়োমলিকুল হিসেবে কার মধ্যে চার্জ আছে? অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এরা হচ্ছে চার্জযুক্ত। এদেরকে আমি আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি দ্বারা আলাদা করতে পারি। বুঝা গেছে আমার কথা এই পর্যন্ত? যে আমাদের ক্রোমাটোগ্রাফিক টেকনিককে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পার্টিশন, একটা হচ্ছে অ্যাডজর্পশন, তারপর হচ্ছে জেল ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এই 4 ধরনের ক্রোমাটোগ্রাফি। আর আমরা যেটা জানতে চাই, শিখতে চাই, সেটা হচ্ছে কি কাজ করব আমরা? সেপারেশন এন্ড আইডেন্টিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিডস বাই পেপার ক্রোমাটোগ্রাফি। আমরা যে ক্রোমাটোগ্রাফি টেকনিক ব্যবহার করব সেটা হচ্ছে কি ক্রোমাটোগ্রাফি?
পেপার ক্রোমাটোগ্রাফি। এখন প্রশ্ন হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি কোন ধরনের ক্রোমাটোগ্রাফি? পার্টিশন ক্রোমাটোগ্রাফি। কারেক্ট, পার্টিশন ক্রোমাটোগ্রাফি, ধন্যবাদ। এখন পার্টিশন ক্রোমাটোগ্রাফি যদি হয়, তো পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে কোন টেকনিকের উপর ভিত্তি করে কাজ করে পার্টিশন ক্রোমাটোগ্রাফি? সলিউবিলিটির উপর ভিত্তি করে কাজ করবে। তো যেহেতু সলিউবিলিটির উপর ভিত্তি করে কাজ করবে, সেহেতু পার্টিশন ক্রোমাটোগ্রাফি কি হবে? স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ দুটাই হবে কি আমার? লিকুইড হবে। যেহেতু দুটাই লিকুইড হবে, আমার একটা সাপোর্টিং ফেজ লাগবে, তাই না? যেটা কি করবে আমাকে পোরাস পথ দান করবে। এখন সেটা কি? সাপোর্টিং মিডিয়া বা সাপোর্টিং ফেজটা আমার কি হতে পারে? ইনার্ট ম্যাটার হতে পারে, আবার স্টার্সের একটা থিন ফিল্ম হতে পারে, থিন ফিল্ম অফ ইনার্ট ম্যাটার আর কি, এক কথায়। স্টেশনারি ফেজ হিসেবে, সাপোর্টিং ফেজ হিসেবে যেটা ব্যবহার করা হয় পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে, সেটা হচ্ছে থিন ফিল্ম অফ ইনার্ট ম্যাটেরিয়াল। আর পেপার ক্রোমাটোগ্রাফিতে নামটাই বলে দিচ্ছে যে এখানে সাপোর্টিং মিডিয়াটা হচ্ছে কি? পেপার স্যার। পেপার, থিন ফিল্ম অফ সেলুলোজ। পেপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি? সেলুলোজ। এই কারণে আমি যেটা ব্যবহার করব, একটা পেপার ব্যবহার করব। সেই পেপারটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে সাপোর্টিং মিডিয়া হিসেবে কাজ করবে, যে আমাকে অসংখ্য পোরাস পথ দান করবে। সেলুলোজ দ্বারাই তৈরি আমার পেপার আর কি। তো পেপারটার নাম হচ্ছে হোয়াটম্যান পেপার নাম্বার 1। আমরা পরীক্ষার সময় যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে হোয়াটম্যান পেপার নাম্বার 1। এছাড়া হোয়াটম্যান পেপার নাম্বার 3, 4, 5 আছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেলুলোজ বা পেপার কিভাবে আমার পোরাস পথ দান করতেছে? সেলুলোজের কি দ্বারা গঠিত? স্যার এটা একটা অনেকটা পলিমারের মতো। সেলুলোজ তো অবশ্যই পলিমার। মনোমারিক ইউনিট কি? কার্বোহাইড্রেট আর কি, মনোমারিক ইউনিট। অবশ্যই সেলুলোজ কার্বোহাইড্রেট। সেলুলোজ কি দ্বারা গঠিত? মনোমারিক ইউনিট জিজ্ঞেস করছি স্যার। বিটা ডি গ্লুকোজ স্যার। কারেক্ট, বিটা ডি গ্লুকোজ। তো বিটা ডি গ্লুকোজ কি করবে? এটা দুটা হলো ধরলাম সেলুলোজের চেইন আর কি। তো এরা কি করে? সেলুলোজকে পানি অ্যাবজর্ব করতে পারে আর কি, সেলুলোজ পানিকে গ্রহণ করে। তো ধরলাম আগের কি ছিল আমার, এই দুটা হচ্ছে সেলুলোজের দুইটা লেয়ার। এখন কি করতেছে সেলুলোজ? কি করতে পারে? পানিকে যুক্ত করতে পারে তার সঙ্গে। এই গোল গোল গুলো যেটা, সেটা ধরলাম পানির মলিকুল দ্বারা। তাহলে আমার কি ছিল? এই দুইটা লেয়ার যেটা ছিল সেটা হচ্ছে সেলুলোজের লেয়ার, সেলুলোজের চেইন আর কি। তো চেইন কি করছে? চেইনের গায়ে পানি যুক্ত করছে। যেহেতু হাইড্রোফিলিক, গ্লুকোজ কি হাইড্রোফিলিক, পানিও হাইড্রোফিলিক। এই কারণে কি হয়েছে? সেলুলোজের সঙ্গে পানির মলিকুল যুক্ত হচ্ছে। এখন যদি আমি এই পথটা কল্পনা করি, এটা একটা পোরাস পথ। এটা পোরাস পথ হলো না একটা?
এই পোরাস পথ কি দ্বারা গঠিত? সেটা তো ওয়াটার মলিকিউল দ্বারা। কারেক্ট। এখন যে পোরাস পথ পেলাম সেটা হচ্ছে আমার ওয়াটার মলিকিউল দ্বারা। এখন এর মধ্যে যদি আমার এক্স ওয়াই সাবস্টেন্স রান করে, তাহলে এক্স ওয়াই সাবস্টেন্স আমার কার মধ্যে দিয়ে পাস করবে? এই পথ দ্বারা পাস করবে, যেই পথটা কি আমার পোরাস পথ, এবং সেটা কার দ্বারা গঠিত? ওয়াটার দ্বারা গঠিত। এইভাবে আমি সাপোর্টিং মিডিয়াটা ব্যবহার করে লিকুইড দ্বারাই একটা পোরাস পথ তৈরি করলাম। তো পেপারের মধ্যে এরকম অসংখ্য পোরাস পথ তৈরি করবে, মানে অসংখ্য পোরাস পথ অলরেডি পেপারের মধ্যে আছে, কিন্তু তাদের গায়ে কি যুক্ত হচ্ছে? পানি যুক্ত হয়ে আলাদা নতুন করে আর পোরাস পথ তৈরি করতেছে। এই কারণে এখানে ওয়াটারটাই হচ্ছে আমার কি স্টেশনারি ফেজ। আর যখন মোবাইল ফেজ এই এক্স এবং ওয়াই বা জেড যে কোনো মিক্সার সহযোগে এই পথে মুভ করতে চাইবে, তখন দেখবো যে এই এক্স এবং ওয়াই এই সাবস্টেন্স গুলা কার সঙ্গে থাকা বেশি পছন্দ করে। যদি সে কি করে, মোবাইল ফেজের সঙ্গে সলভেন্ট বেশি হয় বা অ্যাফিনিটি বেশি হয় মোবাইল ফেজের সঙ্গে, তাহলে সে নিচে চলে আসবে। আর এবং এক্স ওয়াই এর মধ্যে কারো যদি অ্যাফিনিটি বা থাকার সম্ভাবনা পসিবিলিটি কার সঙ্গে বেশি হয়? স্টেশনারি ফেজের সঙ্গে অ্যাফিনিটি বেশি হয়, তাহলে কি করবে? সে উপরের দিকেই থেকে যাবে। এইভাবে এক্স এবং ওয়াই কে আমি আলাদা করতে পারবো। এগুলো আঁকানোর অর্থ তোমাদের দেখানো যে আমার ওয়াটার দ্বারাই কিভাবে পোরাস পথ তৈরি হচ্ছে, কারণ লিকুইড সাবস্টেন্স দ্বারা তো পোরাস পথ তৈরি সম্ভব নয়। এই কারণেই আমি একটা সাপোর্টিং ফেজ ব্যবহার করলাম। এখানে হচ্ছে সেলুলোজের একটা লেয়ার পেপার, তার সাহায্যে আমি লিকুইড সাবস্টেন্স দ্বারাই একটা পোরাস পথ তৈরি করলাম। এখন সেই পোরাস পথ দ্বারা আমি কি হবে? মোবাইল ফেজ মুভ করবে। সেই পথ দ্বারা মোবাইল ফেজ মুভ করবে, আর মোবাইল ফেজ যখন মুভ করবে, মোবাইল ফেজের সঙ্গে আমার যে কোনো মিক্সারকে আমি আলাদা করতে চাই সেই মিক্সারও রান করবে। কোনো কোশ্চেন আছে কি কিভাবে লিকুইড সাবস্টেন্স দ্বারাই আমি পোরাস পথ তৈরি করলাম? স্যার পোরাস পথটা কেমনে তৈরি হয়েছে একটু আরেকবার বলবেন স্যার? যেহেতু সেলুলোজ ব্যবহার করছি এখানে, সেলুলোজ হচ্ছে গ্লুকোজ দ্বারা তৈরি, যেটা হচ্ছে হাইড্রোফিলিক, আর আমার ওয়াটারও হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে সেলুলোজের গায়ে ওয়াটার এইভাবে লেগে থাকবে। যদি ওয়াটার লেগে থাকে এভাবে একটার পর একটা গায়ে গায়ে, তাহলে এই যে আর একটা, এই প্রথম ছিল এই পোরাস পথ সেলুলোজের, যখন ওয়াটার দিলাম তখন এই পোরাস পথটা শুরু হয়ে গেল, কারণ তাদের মাঝে ওয়াটারের মলিকুল যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে নতুন এই আরেকটা পোরাস পথ তৈরি হলো। এই পোরাস পথটা ছিল আমার সেলুলোজ দ্বারা তৈরি, আর এই পোরাস পথ কার দ্বারা তৈরি? আমার দুই পাশে কি আছে? ওয়াটার মলিকুল দ্বারা। ওয়াটার মলিকুল আছে। তাহলে এই পোরাস পথ আমার কি দ্বারা তৈরি? ওয়াটার মলিকুল দ্বারা তৈরি। আমার স্টেশনারি ফেজ হচ্ছে ওয়াটার মলিকুল, এখানে ওয়াটার। স্যার এখানে মোবাইল ফেজ যে আমরা বললাম এক্স ওয়াই, ওটা কি স্যার প্রপারলি মোবাইল ফেজ সেপারেট এক্স ওয়াই হবে? নয়, এক্স ওয়াই হচ্ছে দুটো সাবস্টেন্স যাকে আমি আলাদা করতে চাই। স্যার প্রপারলি কি স্যার আলাদা হবে? কেন হবে না? স্যার এটা একটু ডেসক্রাইব করলে ভালো হতো। শুধু এটুকু বুঝতে পারছো কিনা সেটা বলো, যে লিকুইড দ্বারা পোরাস পথ তৈরি হচ্ছে। এটা বোঝা যায় না এখনো? এই হচ্ছে দুইটা চেইন,
সেলুলোজের। যেহেতু সেলুলোজ ওয়াটার ফিলিক, সেহেতু তার গায়ে কি হচ্ছে আমার পানি লেগে থাকতেছে। এখন যেটা পথ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার দ্বারা। আর মোবাইল ফেজ যেটা মুভ করবে, যদি মোবাইল ফেজ এখন মুভ করতে চাই এই পথ দ্বারা, মোবাইল ফেজের সঙ্গে আমার কি আছে, এক্স এবং ওয়াই দুইটা সাবস্টেন্স আছে আলাদা। এখন মোবাইল ফেজ যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কি নন পোলার একটা সাবস্টেন্স, আর পানি হচ্ছে পোলার সাবস্টেন্স, এখানে যুক্ত হচ্ছে হাইড্রোফিলিক। আর নন পোলার ব্যবহার করার কারণে নন পোলার মোবাইল ফেজটা নিচে নেমে চলে আসতেছে। এক্স ওয়াই এর মধ্যে যে পোলার বেশি হবে, হাইড্রোফিলিক বেশি হবে, সে কি করবে, ওয়াটারের সঙ্গে থাকা পছন্দ করবে। যদি ওয়াটারের সঙ্গে থাকা পছন্দ করে তার মানে সে স্টেশনারি ফেজের সঙ্গেই থেকে যাবে, উপরের দিকেই থেকে যাবে। আর যে নন পোলার বা হাইড্রোফোবিক হবে, সে পানির সঙ্গে থাকা পছন্দ করবে না, সে কি করবে, মোবাইল ফেজের সঙ্গে থাকা পছন্দ করবে। মোবাইল ফেজের সঙ্গে থাকা পছন্দ করলে সে কি করবে, মোবাইল ফেজের সঙ্গে নিচের দিকে চলে আসবে। এবার বুঝে গেছে কিনা? জি স্যার। জি স্যার। তো আমরা কি সেপারেশন করতে চাই, কি সেপারেশন করতে চাই আমরা, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তো আমি কি করব, একটা পেপার নিব, এই ডিসটেন্সটা 4 ইঞ্চি আর কি। তারপরে এরকম একটা পেপার নেওয়ার পর এরকম একটা রেখা টানবো, তারপর ধরো যে আমি অ্যামিনো অ্যাসিড আছে আমার মিথিওনিন, সেরিন, তারপর ধরলাম দুটা মিক্সার দিয়ে রাখছে, যেটা নাম বলে না, আননোন, ঠিক আছে। ওয়ান আননোন টু। আমার কাজ হচ্ছে দুইটা স্যাম্পল আছে, আননোন 1, আননোন 2 বা আননোন 3, আননোন 4। এই দুইটার মধ্যে কি কি অ্যামিনো অ্যাসিড আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে আমার। পেপার নিয়ে রেখা টানলাম, একটা রেখা টানার পর সেখানে ঘর তৈরি করলাম, এরকম দুই পাশে একটু জায়গা ফাঁকা রাখবো, রাখার পর ঘর তৈরি করব, ঘর তৈরি করে খুবই হালকা পরিমাণে ধরো যে 1 ড্রপ পরিমাণ করে দিব, দিলাম আননোন 1 দিলাম একটাতে, আননোন 2 দিলাম একটাতে, আর আমার নন স্যাম্পল বা পিওর স্যাম্পল কিছু আছে, সেটা হচ্ছে ধরলাম সেরিন আছে, মিথিওনিন আছে, থ্রিওনিন আছে,
ভ্যালিন আছে, এরকম কিছু পিওর স্যাম্পলও দিবে এর সাথে। দেওয়ার পর এই যে উপরের পজিশন আমার ফাঁকা আছে, এখানে আমি কি করব, মোবাইল ফেস দিব। যদি মোবাইল ফেস দেই উপর দিকে আমি, তাহলে মোবাইল ফেস কি করবে, এখন পোরাস পথ বা কৈশিক নালী বেয়ে ক্রমান্বয়ে নিচের দিকে আসবে। যদি নিচের দিকে আসা শুরু হয় তখন কি করবে, পোরাস পথ বেয়ে যখন মোবাইল ফেজ আসা শুরু করবে, তখন এই যে সাবস্টেন্স গুলো আছে, এই সাবস্টেন্স সহ নিচের দিকে আসা শুরু করবে। এখন সাবস্টেন্স গুলোর মধ্যে যে ওয়াটারের সঙ্গে থাকা পছন্দ করবে সে স্টেশনারি ফেজে থাকবে, আর যে মোবাইল ফেজ সঙ্গে থাকা পছন্দ করবে সে কি করবে, যখন মোবাইল ফেজ নিচে আসবে আস্তে আস্তে কৈশিক নালিকা বেয়ে, তার সঙ্গে সঙ্গে সেই সাবস্টেন্স গুলাও নিচের দিকে আসা শুরু করবে। এই কথা বোঝা গেছে কিনা আমার? একবার বলেন। আবার একটু বলেন। বললাম পেপারের মধ্যে যেহেতু আমি স্যাম্পল দিয়ে রাখছি, মিক্সার দিয়ে রাখছি, পিওর স্যাম্পল দিয়ে রাখছি, যখন পেপারের উপর থেকে মোবাইল ফেজ আসা শুরু হবে, পেপার ভিজবে আর মোবাইল ফেজ নিচের দিকে আসবে। ঠিক আছে, পেপার ভিজতে ভিজতে কৈশিক নালী বেয়ে মোবাইল ফেজ চলে আসবে নিচের দিকে। এখন কি বলছিলাম, মোবাইল ফেজ আমার হচ্ছে নন পোলার আর ওয়াটার ছিল পোলার। এখন যে সাবস্টেন্স গুলো আমি ব্যবহার করতেছি এক্স ওয়াই অ্যামিনো অ্যাসিড, যদি এক্স পোলার হয় আর ওয়াই নন পোলার হয়, তাহলে এক্স কোথায় থাকবে? স্যার এক্স পানির সাথে যুক্ত থাকবে আর পানির সঙ্গেই থাকবে, মানে স্টেশনারি ফেজের সঙ্গে সে লেগে থাকবে। আর ওয়াই যেহেতু নন পোলার, সে কি করবে, কার সঙ্গে থাকবে? মোবাইল ফেজের সাথে নিচে মোবাইল ফেজের সঙ্গে থাকবে। আর মোবাইল ফেজ যেহেতু ধীরে ধীরে নিচের দিকে আসতেছে, তার মানে আমার ওয়াইও নিচের দিকে ওয়াইটা কোথায় আসবে? নিচে, নিচের দিকে আসবে। ধরলাম যে এই মোবাইল ফেজ পেপার ভিজতে ভিজতে আসতেছে, দেখতে পাচ্ছি আমি যে এই পেপার ভিজতেছে কতদূর পর্যন্ত। ধরলাম এই পর্যন্ত যখন পেপার ভিজছে, আমি এই এখান থেকে মোবাইল ফেজটা সরাই দিলাম, মানে একটা হয় অ্যাকচুয়ালি যেখানে মোবাইল থাকে, থেকে পেপারটা উঠায় পেপারটা শুকাইতে দিলাম। পেপারটা শুকানোর পর পেপার ভেজা যখন শুকাই যাবে তখন কোনো দাগ থাকবে না, কারণ অ্যামিনো অ্যাসিড কালারলেস। আমি যে ব্যবহার করছি অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে কালারলেস, অ্যামিনো অ্যাসিডের কালার নেই। তাহলে এখন কিভাবে আমি আইডেন্টিফাই করব সেপারেশন হলো কিনা, কেমনে বুঝবো? তখন আমি পাবো এই পেপার, আর আমি যে দাগ টানছিলাম, যেখানে দাগ টেনে আমি স্যাম্পল দিয়েছিলাম, সেই দাগ পাবো। আর পেপার যে পর্যন্ত ভিজছিল, সেই কতটুকু ভিজছিল সেই পরিমাণ দাগ পাবো। এখন আইডেন্টিফাই কেমনে করব যে আমার এই আননোন কি কি আছে, এটা আইডেন্টিফাই হবে কিভাবে? সেপারেশন হয়েছে কিনা সেটাই বা বুঝবো কিভাবে? যেহেতু কালারলেস, সেহেতু প্রথমে এমন টেকনিক ব্যবহার করতে হবে যাতে আমি বুঝতে পারি যে আমি যে সেপারেশন করছি, যে স্যাম্পল গুলো আইডেন্টিফাই করতে হবে আমার। আমি এখানে স্যাম্পল হিসেবে কি ব্যবহার করছি? অ্যামিনো অ্যাসিড ব্যবহার করছি। এখন প্রশ্ন হচ্ছে, সকল অ্যামিনো অ্যাসিড টেস্টে পজিটিভ রেজাল্ট দেয়, কোন টেস্ট? কে বলবে? পড়ে আসো তোমরা। অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের জেনারেল টেস্ট। স্যার ফার্স্ট টেস্ট না মলিস টেস্ট স্যার? মলিস টেস্ট কার্বোহাইড্রেটের টেস্ট। আচ্ছা টেস্ট নিনহাইড্রিন।
কারেক্ট, নিন হাইড্রেন টেস্ট। তো আমি তখন কি করব, পেপারের উপর নিন হাইড্রেন স্প্রে করব। যদি নিন হাইড্রেন স্প্রে করি আমি, তাহলে যেখানে যেখানে অ্যামিনো অ্যাসিড আছে সেখানে সেখানে বেগুনি কালারের স্পট তৈরি হবে নিন হাইড্রেন টেস্ট পজিটিভ দিকের কারণে। তো যখন স্প্রে করলাম দেখা যাচ্ছে যে এখানে 4টা দিলাম, ধরলাম যে যখন স্প্রে করলাম দেখা যাচ্ছে যে এখানে 2টা স্পট তৈরি হয়েছে, আননোন 2 তেও 2টা স্পট তৈরি হয়েছে, তারপর ভ্যালিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্পট তৈরি হয়েছে, মিথুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর একটা স্পট তৈরি হয়েছে, সেরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্পট তৈরি হয়েছে, থ্রিওনিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা স্পট তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আননোনের মধ্যে কোন কোন অ্যামিনো অ্যাসিড আছে সেটা কিভাবে আইডেন্টিফাই করব? সেটা আইডেন্টিফাই করব হচ্ছে আমি আরএফ ভ্যালু দ্বারা। আরএফ ভ্যালু হচ্ছে একটা ক্যালকুলেশন প্রত্যেকটা স্পটের জন্য, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই সলিউট, আননোনে যে সলিউট আছে সেই সলিউট কতটুকু মুভ করছে। যদি এই স্পট কল্পনা করি আমি, তাহলে কতটুকু স্পট মুভ করছে, ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট ফ্রম বেস লাইন, কোথা থেকে লিখবো, কোথায় লেখা লাগে, স্যার বেসলাইন থেকে। বেস লাইনটা হচ্ছে আমার এটা হচ্ছে বেস লাইন, যেটাতে আমি আমার স্যাম্পল লোড করছি রেখা টেনে, সেটা হচ্ছে আমার বেস লাইন। এই বেস লাইন থেকে কতটুকু ডিস্টেন্স মুভ করছে, এতটুকু ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট ফ্রম বেস লাইন। আর একটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই সলভেন্ট, উপরে থাকবে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট, আর নিচে থাকবে হচ্ছে সলভেন্ট। সলভেন্ট কতটুকু পথ অতিক্রম করছে, কে বলবে সলভেন্ট কতটুকু পথ অতিক্রম করছে? স্যার 2টা স্পটের মধ্যবর্তী দূরত্ব। সলভেন্ট হচ্ছে যে আমার যখন মোবাইল ফেজ রান করছিল তখন মোবাইল ফেজ কত দূর পর্যন্ত আমার পেপারটা ভিজাইছিল, কত দূর পর্যন্ত, যে পর্যন্ত আমার পেপার ভিজা ছিল সেই পর্যন্ত। তাহলে যদি এই পর্যন্ত পেপার ভিজানো থাকে তার মানে আমার সলভেন্টও মুভ করছে এই পর্যন্ত। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট ফ্রম বেস লাইন হচ্ছে এইটুকু, ডিস্টেন্স ট্রাভেল বাই সলভেন্ট হচ্ছে এইটুকু। আরএফ ভ্যালুর মান সব সময় 1 থেকে কম, লেস দেন 1। কি বললাম, আরএফ ভ্যালুর মান সব সময় 1 থেকে কম হবে, কারণ সব সময় সলিউটের থেকে সলভেন্ট বেশি ডিস্টেন্স অতিক্রম করবে, এই কারণে আরএফ ভ্যালুর মান কম হবে। তো এইভাবে
প্রত্যেকটা স্পটের জন্য আমি আরএফ ভ্যালুর মান ক্যালকুলেশন করব। আননোনের জন্য কি পাবো? দুইটা মান পাবো। আননোন 1 এর জন্য, আননোন 2 এর জন্য দুইটা মান পাবো। তারপর যে পিওর স্যাম্পল গুলা দিয়ে রাখছি, পিওর স্যাম্পল গুলার জন্য একটা করে মান পাবো আমি। তারপরে দেখবো যে আরএফ ভ্যালুর সাথে মিলতিছে কোথায়। যেমন আননোন 2 যদি কল্পনা করি, এই স্পটের আরএফ ভ্যালুর মান কি হবে? মোটামুটি এই ভ্যালিনের আরএফ ভ্যালুর মানের সমান হবে। তখন কি বলবো? যে আননোন 2 তে আমার কি আছে? ভ্যালিন আছে। আবার আননোন 2 তে আরেকটা স্পট আছে, এর আরএফ ভ্যালুর মান কার সমান হবে? মোটামুটি এর সমান হবে, কারণ এই দূরত্বটা কি প্রায় সেম। এই কারণে কি বলবো আমি? আননোন 2 তে কি কি আছে? আমার ভ্যালিন আছে, আর কি আছে? থ্রিওনিন আছে। আবার আননোন 1 এর যখন স্পটের আরএফ ভ্যালু বের করব, তখন দেখবো যে আননোন 1 এর আরএফ ভ্যালু কার সঙ্গে মিলে? মিথিওনিনের সঙ্গে মিলে। আবার দেখবো হচ্ছে কার সঙ্গে মিলতিছে? সেরিনের সঙ্গে মিলতিছে। তখন কি বলবো? যে আননোন 1 এ কি আছে? আমার সেরিন আছে, আর কি আছে? মিথিওনিন আছে। আর আননোন 2 তে কি আছে? ভ্যালিন আছে, আর থ্রিওনিন আছে। এইভাবে আমি পিওর স্যাম্পলের আরএফ ভ্যালু ক্যালকুলেশন করে দেখবো যে পিওর স্যাম্পলের আরএফ ভ্যালুর সাথে আমার আননোন স্যাম্পলের আরএফ ভ্যালু মিলতিছে কিনা। যার সঙ্গে মিলবে তখন বলবো যে আমার আননোন যে স্যাম্পল, সেখানে ওই নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডটাই আছে। আমার কথা বোঝা গেছে না যায়নি পর্যন্ত? যেহেতু হাতে কলমে কাজ, সে তো মুখে বলে বোঝানোটা একটু কষ্টকর। স্যার স্পট গুলো কোনো কি দেখতে কি কোনো কালার না, মোটামুটি সেম কালার, ওই বেগুনি কালার। স্যার এক কাজ করলে হতো না, যে যখন মোবাইল ফেসটা আমরা চালু করব বা তখন হচ্ছে এই যে যে আমাদের মানগুলো আছে, যে ভ্যালিন, মিথিওনিন বা আননোন যে ইয়েগুলো আছে, এগুলোতে কোনো আমরা কোনো কালার রিয়েজেন্ট ইউজ করতে পারতাম না? তাহলে তো স্যার এত কষ্ট করতে হতো না এদিকে এসে স্পট গুলো দিতে। ইনহাইড্রোজেন স্প্রে না করলেও তো হতো। মানে যদি আগেতেই রিয়েজেন্ট গুলাকে আমি কালার করতে পারতাম, কালার করে নিতাম, মানে রিয়েজেন্ট বলতে আমি যে এলিমেন্ট গুলো ব্যবহার করতেছি। জি স্যার, জি স্যার। তো সেক্ষেত্রে যে কম্পাউন্ড তৈরি হবে তার বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানি না। যে কম্পাউন্ডটা তৈরি হবে তার সলিবিলিটি কেমন হবে, সে সলিবল হবে না ইনসলিবল হবে। বুঝতে পেতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এই কারণে স্যার এগুলো কি পরে আমরা হাতে কলমে করবো না স্যার? হ্যাঁ, জব যেহেতু, সে তো অবশ্যই হাতে কলমে করবা। এখানে মোবাইল ফেসটা কোথায় দিছিলাম? উপরে না নিচে? স্যার উপরে। উপরে দিছিলাম, তাই না? আরেকটা কোশ্চেন ছিল, দাঁড়াও আর একটু বলে নেই আমি। আমার এই ছিল পেপার। যেহেতু মোবাইল ফেস আমি উপরে দিয়েছি, মোবাইল ফেসটা কোন দিকে আসছে? নিচের দিকে আসছে। এই কারণে এই টেকনিকটাকে আমি বলতেছি ডিসেন্ডিং মেথড। কি মেথড? ডিসেন্ডিং, নিচের দিকে আসতেছে। যদি মোবাইল ফেস আমি নিচের দিকে দিতাম, তাহলে কৈশিক নালী বেয়ে মোবাইল ফেস কোথায় যেত? উপরের দিকে যেত। তখন আমি বলতাম অ্যাসেন্ডিং মেথড। কি বলতাম? অ্যাসেন্ডিং। যদি নিচে দেই উপরে যায় তাহলে অ্যাসেন্ডিং, যদি উপরে দেই নিচে আসে তাহলে হবে ডিসেন্ডিং। আর যদি মাঝে দেই মোবাইল ফেস, তখন কি হবে? আমার মাঝ থেকে চারদিকে মোবাইল ফেস রান করবে। এটাকে বলি সার্কুলার।
এই তিন ধরনের হতে পারে, অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে, সার্কুলার হতে পারে। তো আমরা যে মেথড ব্যবহার করছি সেটা কি? ডিসেন্ডিং। ডিসেন্ডিং ডিসেন্ডিং। আরেকটা এখানে প্রশ্ন আসতে পারে যে যেহেতু আরএফ ভ্যালুর মান পিওর স্যাম্পলের বের করাই আছে, বিজ্ঞানীরা আরএফ ভ্যালুর মান বের করে রাখছে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের, তাহলে আমার এই মিক্সারের সাথে পিওর স্যাম্পল দেওয়ার কি দরকার ছিল? শুধু মিক্সার দিলেই হতো, তাই না? আরএফ ভ্যালুর মান যেহেতু প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের বের করাই আছে, সেহেতু কি কারণে আমি এই আননোনের সঙ্গে আবার পিওর স্যাম্পল দিলাম? আমি তো শুধু দুটো আননোন দিলেই হতো, বাদ বাকি এই পিওর স্যাম্পল দেওয়ার তো প্রয়োজন ছিল না আমার। কেন দিলাম? কারণ আরএফ ভ্যালুটা ভ্যারি করে। কি কারণে ভ্যারি করে? বিভিন্ন বিষয়ের উপর ভ্যারি করে, যে টেম্পারেচারের উপর ভ্যারি করে, হিউমিডিটির উপরে ভ্যারি করে, পিএইচ এর উপর ভ্যারি করে, তারপরে যে মোবাইল ফেজ হিসেবে সলভেন্ট ব্যবহার করলাম তার উপর ভিত্তি করে ভ্যারি করে। এই কারণে যখন আননোন স্যাম্পল আমি ব্যবহার করব, সেই আননোনের সঙ্গে পিওর স্যাম্পলও ব্যবহার করা হয়। আরএফ ভ্যালুর ইলাবোরেশন হচ্ছে রিলেটিভ টু ফ্রন্ট বা রিটার্ডেশন ফ্যাক্টর। স্যার যদি আননোন ভ্যালুটা মানে নন ভ্যালুর সাথে কখনো না মেলে, আমরা যে দুই তিনটা দিয়েছি ভ্যালিন, মিথিওনিন, থ্রিওনিন, এগুলো বাদ যদি অন্য কোনো জায়গায় মানে আমাদের স্পটটা দেখা যায়, সেক্ষেত্রে আমরা কার সঙ্গে তুলনা করব? সেক্ষেত্রে তো আরএফ ভ্যালু যে মানের সঙ্গে তুলনা করতে হবে, যেটা বিজ্ঞানীরা বের করে রেখেছিল। না, সেটা ব্যবহার করব না। কি কারণে? কেবলই বললাম যে বিজ্ঞানীদের সাথে মিলবে না, কারণ বিজ্ঞানীরা যে পিএইচ যে হিউমিডিটিতে করছে, তুমি সেই হিউমিডিটি পিএইচ মেইনটেইন করতেছ না। আর হিউমিডিটির কারণে চেঞ্জ হতে পারে, পিএইচ এর কারণে চেঞ্জ হতে পারে, টেম্পারেচারের কারণে চেঞ্জ হতে পারে, যে সলভেন্ট ব্যবহার করছে তার কনসেন্ট্রেশনের কারণে চেঞ্জ হতে পারে। এই কারণে প্রত্যেকবারই আমরা কি করি, আননোনের ক্ষেত্রে যখন আরএফ ভ্যালু বের করতেছি তার সঙ্গে পিওর স্যাম্পলও দেই, তার আরএফ ভ্যালু কত আসে সেটা দেখার জন্য। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে স্পটটা এরকম হয়ে আছে, তাহলে কার সঙ্গে মিলাবো? জি স্যার, এটা আমার কোশ্চেন ছিল। বললাম এটা আমার আননোন, আর এটা দুটো পিওর স্যাম্পল, বললাম মিথিওনিন আর থ্রিওনিন। তো এখানে এই স্পট আসছে আর এখানে এই স্পট, এখানে দেখা যাচ্ছে মিথিওনিন স্পট এখানে আছে আর থ্রিওনিন স্পট আসছে এখানে। তাহলে কিভাবে মিল করবো আমি? আরএফ ভ্যালুর সামান্য পার্থক্য থাকলে, আরেকটা ধরলাম যে তিনটা স্পট আসছে, আননোনের তিনটা স্পট আসছে আমার, এখানে আরেকটা আছে ধরলাম সেরিন, তার এরকম আসছে। তখন কি করব আমি? তখন আরএফ ভ্যালু মিলবে না অ্যাকচুয়ালি, কিন্তু কাছাকাছি কার থাকবে। যেমন এই তিনটা আরএফ ভ্যালু যদি ধরলাম যে 1, 2, 3 আসে, তাহলে এর আরএফ ভ্যালু ধরলাম যে 0.9, এর আরএফ ভ্যালু ধরলাম 1.2, এর আরএফ ভ্যালু ধরলাম যে 1.5। তাহলে কার সঙ্গে কারটা মিলে? সবচেয়ে কম এখানে কে? 1। আর নোনের সবচেয়ে কম কে? 0.9। তার মানে আমার এই স্যাম্পলে এটা আছে, ধরবো। এখানে সবচেয়ে বেশি কি আছে? 3। এখানে সবচেয়ে বেশি কি আছে? 1.5। সরি 1.5 বলতেছি, ধরলাম 2.5। এটা জি এটা 2.2।
2.5, তাহলে 2.5 এর সঙ্গে কি মিলতিছে? 3 মিলতিছে। তাহলে লাস্টের যে স্পট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেরিন, আর মাঝেরটা তাহলে কি হবে? থ্রিওনিন। এটা হচ্ছে যদি তোমার স্পটের ডিফারেন্স আসে, যদি কাজ ভালো হয় সাধারণত ডিফারেন্স আসে না, তারপরও গ্রুপ ভিত্তিক কাজ করবা তো অনেক সময় এরকম এরর আসতে পারে, সেক্ষেত্রে এইভাবে মেলাবা। আর কোনো কোশ্চেন? স্যার দুইটা আলাদা অ্যামিনো অ্যাসিডের আরএফ ভ্যালু কি কখনো সেম হতে পারে? কিসের দুইটা অ্যামিনো অ্যাসিডের? না, দুইটা আলাদা অ্যামিনো অ্যাসিডের না, দুটো আলাদা অ্যামিনো অ্যাসিডের আর ভ্যালু সেম হবে না। এটা করতে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে? এক্সপেরিমেন্টটা করতে সময় লাগে 2 দিন লাগে। একদিন এসে তোমরা এই মোবাইল ফেজ দিয়ে যাবা, মানে স্যাম্পল পেপার ঠিক করে পেপারের মধ্যে অ্যামিনো অ্যাসিড দিবা, অ্যামিনো অ্যাসিড দিয়ে পেপারের উপরে মোবাইল ফেজ দিবা, তারপর সেটা সারা রাত ধরে মোবাইল ফেজ পেপার ভিজতে ভিজতে নিচে নামবে, পরের দিন এসে বাধ্য হয়ে কাজ করবা। স্যার এই ক্ষেত্রে কি কিছু ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই স্যার? আছে, অবশ্যই আছে। তাহলে আমাদের তো আরএফ ভ্যালুর এই মান যে যদি না মিলে সেই ক্ষেত্রে তো আর সঠিক মানটা পাওয়া যাবে না, তখন আমরা এই তো কিভাবে তখন এভাবে মিলাবা। যদি কাজ ভুল করো তাহলে তো মানের ডিস্টার্ব হবেই, তখন এভাবে মেলা ছাড়ার উপায় নেই। যেমন ভুল হতে পারে কিভাবে? এই যে স্যাম্পল লোড করতেছ, স্যাম্পল লোড করবার ধরো যে একটা নিডলের মাধ্যমে, এত অল্প পরিমাণ যে ধরবা যে একটা নিডল যেরকম চিকন, এরকম একটা চিকন অ্যাপারেটাস দিয়ে তুমি স্যাম্পল লোড করবা। তো স্যাম্পল লোড করার সময় হাত কাঁপাকাঁপির ফলে যদি উপরে দাও বা একটু নিচে দাও, তাহলে কি হলো? তোমার মোবাইল যখন রান করবে তখন যেটা উপরে দিলা, উপর থেকে তার ডিস্টেন্স কিন্তু ক্যালকুলেশন হবে অ্যাকচুয়ালি, কিন্তু তুমি তো সেভাবে ক্যালকুলেশন করতে পারবে না, তুমি ক্যালকুলেশন করবে এখান থেকে, বেজ লাইন থেকে। কিন্তু দেওয়ার সময় ভুল করে একটু উপরে দিয়ে ফেলছো বা একটু নিচে দিয়ে ফেলছো, তাহলে কি হবে? যখন এই উপরে বা নিচে আসবে, স্পটটাও হয়তো বা উপরে দিলে উপরে হবে, নিচে দিলে একটু নির্দিষ্ট মাপের নিচে হবে। এইভাবে যখন হাত দিয়ে স্যাম্পল লোড করবা, হাতের কাঁপাকাঁপির কারণে একটু উপর নিচ হবেই। যখন কাজ করতে লাগবে তখন দেখবা যে কিরকম ভুল হতে পারে। তাহলে এই আর ক্ষেত্রে কোনো তো স্যার কোশ্চেন? আমরা আরএফ ভ্যালুর মান কি তাহলে সঠিক বের হবে স্যার? আর যাতে একটু আলাদা হবে না স্যার? খুব সামান্য পরিমাণ তো হতেই পারে, পয়েন্ট সব ভ্যালুই হচ্ছে 1 এর নিচে, তার মানে কতই ভ্যারি হতে পারে। আর স্যার স্যার তাহলে তো পুরো অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে স্যার, একটা মানে হালকা ভ্যালুর জন্য। হালকা ভ্যালুর জন্য চেঞ্জ হবে যদি আমি এখানে প্রমাণ ব্যবহার না করি। যেহেতু প্রমাণ ব্যবহার করছি সেহেতু বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা কোনটা। একটু কম বেশি হলে তো বুঝতে পারবো। ধরলাম যে আননোনে আসছে 0.15 আর তোমার পিওর স্যাম্পলে আসছে 0.12 ধরো, তাহলে বুঝতে পারবো না যে কোনটা কাছে এটা। জি স্যার। স্যার এই দূরত্বগুলো মাপা হয় কোন এককে? যেটাই মাপো, মানে মিলিমিটার বা সেন্টিমিটার নেওয়া সেন্টিমিটার? ইঞ্চি নেওয়া কোনো সমস্যা নাই, কারণ উপরেও সেন্টিমিটার থাকবে নিচেও সেন্টিমিটার থাকবে, অ্যাকচুয়ালি আরএফ ভ্যালুর কোনো ইউনিট নাই। জি স্যার। আর কোনো কোশ্চেন? বলছি স্যার আমাদের কি পেপার ক্রোমাটোগ্রাফি শেষ নাকি গ্যাস ক্রোমাটোগ্রাফি করতে হবে না এটাই? না না না, পেপার ক্রোমাটোগ্রাফি তোমাদের। স্যার গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে একটা কোশ্চেন ছিল স্যার, ওইখানে আপনার সলিউবিলিটি দুইটা কি সলিউশন হবে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে, না একটা সলিউশন একটা গ্যাস থাকবে? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হচ্ছে লিকুইড আর মোবাইল ফেজ হচ্ছে গ্যাস। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা সলিউবিলিটির উপর ভিত্তি করে স্যার বের করবো স্যার? কেন পারবে না? মোবাইল ফেজের ভিতর দিয়ে গ্যাস পার হলে চলে যাবে না? ধরলাম এখানে আমি আমার সিলিন্ডারের মধ্যে লিকুইড দিয়ে রাখছি স্টেশনারি ফেজ, আর আমি গ্যাস পাস করতেছি নিচ দিয়ে, তাহলে গ্যাস এই দিক দিয়ে পার হয়ে চলে যাবে না উপর দিক দিয়ে?
জি স্যার। তাহলে এই লিকুইড ফেজের সংস্পর্শে আসবে না গ্যাস, বুদবুদ আকারে যখন গ্যাস চলে যেতে থাকবে তখন তো লিকুইডের মধ্যে দিয়েই পার হয়ে যাবে। জি স্যার। তখন গ্যাসের মধ্যে যদি দুইটা এলিমেন্ট থাকে যে লিকুইডের সঙ্গে থাকা পছন্দ করে, তাহলে সে লিকুইডের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে লিকুইডের এখানে থেকে যাবে, আর যে গ্যাসের সঙ্গে থাকা পছন্দ করে সে গ্যাসের মাধ্যমে পার হয়ে চলে যাবে। জি স্যার বুঝছি। এবার বলো, আর কার কোনো কোশ্চেন? না স্যার। কোনো কোশ্চেন নেই? স্যার তোমাদের কতগুলো পার্টিসিপেন্ট আছে? 147 দেখতেছি। এই হচ্ছে তোমাদের ফার্স্ট প্র্যাকটিক্যালের জব আর কি। স্যার যখন জব করানো হবে তখন খাতা কত পেজের কিনতে হবে স্যার? দুইটা প্র্যাকটিক্যাল নোট আলাদা হয়, খাতার চিন্তা পরে করো, আগে ভার্সিটি খুলুক তখন তোমাদের গ্রুপ ভিত্তিক এগুলো করানো হবে, মানে ওই 20-25 জনের যে গ্রুপ, তখন গ্রুপ টিচার যে হবে সে তোমাদের নির্ধারণ করে দিবে কয়টা খাতা কিনবা, কত পেজের খাতা কিনবা, ঠিক আছে? আর তো আগে তো সব চিন্তা করার দরকার নেই। স্যার এই প্র্যাকটিক্যালটা স্যার মানে নরমালি স্যার মার্কস কত মার্কের থাকে পরীক্ষার জন্য? জবে 20 মার্ক। স্বাভাবিকভাবে যেরকম পরীক্ষায় থাকে তোমাদের, জবে 20, ভাইভাতে 10, 30, কুইজে 10, 40, নোটবুকে 5, ভাইভাতে 5, এই 50। ফার্স্ট প্র্যাকটিক্যালও যা, সেকেন্ড প্র্যাকটিক্যাল, ফাইনাল প্র্যাকটিক্যালও তাই। আর কোনো কোশ্চেন? স্যার লাস্ট একটা কোশ্চেন বলো। স্যার যখন আমরা মোবাইল পেজটা রান করব তখন এর সঙ্গে যখন এলিমেন্ট গুলো সামনে আগাবে, মানে সামনের দিকে যখন আসতে থাকবে বা ওই মল ফেজের সঙ্গে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, যখন পেপারটা ভিজতে থাকবে তখন যে পর্যায়ে এসে ওই এলিমেন্ট গুলো থেমে যাবে, মানে যেখানে স্পটটা পড়বে আর কি, এটা আমি এটা হচ্ছে ওর মধ্যে কোন রিয়াকশন হয় যে ওখানে ওইটা ওখানেই থেমে যাবে আর মোবাইল ফেজ সামনে রান করতে থাকে, শেষ পর্যন্ত আসে, বাট ওই মোবাইল ফেজের সঙ্গে ওইটা আসে না শেষ পর্যন্ত, মানে কি ওখানে আছে তাই বলতে কিছু নেই তো। বললাম টেস্ট টিউবের মাধ্যমে বোঝাচ্ছিলাম প্রথম দিকে, মনে আছে? ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। জি স্যার, জি স্যার। তো তখন কি দেখছিলাম যে এক্স কি করতেছিল? ও হ্যাঁ স্যার, মনে পড়ছে, বুঝতে পারছি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আর কার কোনো কোশ্চেন? নাই স্যার, শেষ দিয়ে দেন। তাই না? অনেকক্ষণ হয়ে গেল, আর কতক্ষণ ক্লাস করি? জি স্যার। ক্লাস শেষ করার তো প্রথম থেকে ক্লাস শুরু করলে তো সমস্যা নাই, তোমাদের দিন স্যাররা আগে থিওরি শেষ করলো তারপর প্র্যাকটিক্যাল লাগাই দেবো, শেষ করে দাও। এখন কি করব? শেষ তো করতে হবে। আর ফেব্রুয়ারির মাঝামাঝি যদি ভার্সিটি খুলে যায় তখন তো আর ক্লাস নেওয়ার কোনো চান্স থাকবে না, পরীক্ষা দিতেই তোমরা হুঁশ পাবা না। ঠিক আছে, এই পর্যন্তই আলোচনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে থিওরি ক্লাসে যখন তোমাদের আবার প্র্যাকটিক্যাল হাতে কলমে করানো হবে তখন তো কিছু আলোচনা করা হবে আবার। স্যার আপনার সাথে কন্টাক্ট করার মতো কোনো ওয়ে আছে যে আমাদের নিউক্লিক অ্যাসিড যে পড়াইছিলেন এইটা বিষয়ে কিছু কোশ্চেন করতাম আর কি? আমার মোবাইল নাম্বার পেয়ে যাবে এক থেকে সাব ডিরেক্টরি থেকে, ফোন দিও তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।